হুম? না না, চার্জ আছে, চার্জ আছে, না থাকলে তো কিছু করার নেই। আমার মোবাইলে চার্জ একটু কম আছে, সারাদিন মোবাইল চার্জ দিতে পারিনি। হেডফোন খুলে ফেলতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংলাপে। আপনারা জানেন কোভিড-19 মহামারীতে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এই মহামারীর কারণে অনেক লোক মারা যাচ্ছেন। সারা বিশ্ব জুড়ে প্রায় 8,40,000 মানুষ মারা গেছেন। আমাদের যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে আবারও আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে বাংলাদেশে কোভিড-19 বন্যা আর দিন দিন বেড়ে চলছে বেকার সমস্যা। এইসব বিষয় নিয়ে আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে এই বিষয়ে জানতে এই সংলাপ। এই সংলাপের মাধ্যমে দেশের সাথে প্রবাসের সংযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকের সংলাপে কোভিড-19 সমস্যার বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন নবী চৌধুরী শাওন এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নেওয়াজ আলী। আমাদের সাথে আছেন জনপ্রিয় চিকিৎসক, হেলথ এন্ড হুপের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লেলিন চৌধুরী। আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। আমি আজকের সংলাপের শুরুতেই যাব কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্রর কাছে কোভিড-19 এর সমস্যার বিষয়ে আপডেট জানতে। ধন্যবাদ রূপক দা। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাস দর্পণকে এই সংলাপ আয়োজনের কারণে। এই সংলাপের মাধ্যমে প্রবাসীদের সাথে বাংলাদেশের জনগণের একটি সেতু বন্ধন তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারছি এবং সারা বিশ্বকে জানতে পারছি। করোনা পরিস্থিতির মধ্যে আমরা শুরুতেই সাধারণত করোনার সর্বশেষ আপডেটটি জানিয়ে দিয়ে থাকি এই সংলাপে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যটা আমরা তুলে ধরি। আমরা যদি গত 24 ঘন্টার স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট দেখি, তাহলে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 32 জনের। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4,383 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,158 জন। আর এই পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 3,19,686 জন। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা আরো অনেক বেশি হবে। এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রাজনৈতিক অঙ্গনে নানা উত্তপ্ত পরিস্থিতি চলছে, বিশেষ করে সামাজিক অস্থিরতাও বেড়েছে। আমরা আজকে যদি সর্বশেষ খবর দেখি, তাহলে মানুষের হিংস্রতা যে কতদূর বেড়েছে তা একজন ইওনোর উপরে দুর্বৃত্তদের হামলার ঘটনা থেকে স্পষ্ট হয়। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে রাতের আধারে হামলা চালিয়ে মর্মান্তিকভাবে আহত করা হয়েছে এবং এমন আহত করা হয়েছে তার মাথার হাড় ঘিলুর মধ্যে ঢুকে গেছে, সংকটনাপন্ন অবস্থায় তিনি আছেন। আজকে আমরা যদি দেশের অন্যান্য রাজনৈতিক খবরাখবর দেখি, তাহলে খালেদা জিয়ার জামিন আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে 6 মাস। তার জামিনের আবেদন করা হয়েছিল, 6 মাস বাড়ানো হয়েছে, কিন্তু শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মদতদাতা হিসাবে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আদালত সেই মামলাটি খারিজ করে দিয়েছে। এমনি একটি পরিস্থিতিতে আমরা আরো দেখেছি যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ওয়াশিংটনে আমাদের বাংলাদেশ মিশনের যিনি উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ শহীদুল ইসলাম, তিনি সেখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে ধামরাইতে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি সেখানকার স্থানীয় প্রেস ক্লাবের সহসভাপতি এবং বিজয় টেলিভিশনের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছে। এই ধরনের নানাবিধ খবরের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হয়েছে। আর এর মধ্যেই আমাদের মানুষের জনজীবনের যে লাগামহীন সংকট, সেই সংকটটি আছে। কিন্তু আশার কথা হচ্ছে যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, যে কারণে আমরা পরিস্থিতি অনেকটা ফিরছে।
ঠিক তেমনি ভাবে আশঙ্কার কথা হচ্ছে যে করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আগামীতে দেশে ফিরে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেও আলোচনা হয়েছে এবং সেখানে সংসদীয় কমিটির পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তাদের বিকল্প কর্মসংস্থান এবং বিকল্প শ্রম বাজার খুঁজে বের করার জন্য। আমরা আশা করতে চাই যে আগামীতে মানুষ কর্মহীন থাকবে না, নতুন কর্মসংস্থানের মধ্য দিয়ে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। এইখানে বিজ্ঞ আলোচক হিসাবে আছেন আমাদের নুরুন নবী চৌধুরী শাওন, মাননীয় সংসদ সদস্য, যিনি সাবেক ছাত্র নেতা, আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, আমাদের সাবেক ছাত্র নেতা আলিয়া পা, এবং আমাদের করোনা পরিস্থিতিতে করোনাকালীন সময়ে যিনি সরাসরি যুদ্ধ করছেন এবং শুরু থেকেই অত্যন্ত বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা রাখছেন আমাদের ডাক্তার লেলিন চৌধুরী, যিনি চিকিৎসকদের নেতা। তাদের আলোচনার মধ্য দিয়ে আশা করছি আজকের আমাদের যে করোনা পরিস্থিতি এবং সমস্যা রাজনীতির বিষয় নিয়ে আমরা অনেক বেশি কিছু জানতে পারবো এবং সকল বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কালেকন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল দা, ধন্যবাদ জানাচ্ছি। আমি যাব আমাদের চেয়ারম্যান হেলথ এন্ড হোপ এর চেয়ারম্যান এবং বিশিষ্ট ডাক্তার, জনপ্রিয় ডাক্তার আমাদের ডাক্তার লেলিন চৌধুরী ভাই। লেলিন ভাই, আমরা দেখতে পেলাম যে বিশেষ করে সারা বিশ্ব জুড়ে এখন যে আপনার ভ্যাকসিন নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। এই ভ্যাকসিন যে রাজনীতি বাংলাদেশ সরকারের কি করা উচিত বা কি করণীয়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমরা বাংলাদেশে করোনা নিয়ে প্রায় 180 দিন অতিক্রম করেছি। তো এই সময় মানুষের সামনে আশার বর্তিকা নিয়ে এসছে ভ্যাকসিন, এবং পৃথিবীতে বেশ কয়েকটি ভ্যাকসিন বেশ অগ্রবর্তী অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই রুশ ফেডারেশন তাদের ভ্যাকসিনটি তৈরি করা শুরু করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস তাদের ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়াল শুরু হয়েছে এবং শেষ দিকে, এবং ভারতের যে সেরাম ইনস্টিটিউট সেটি তৈরি করবে। অন্যদিকে আমেরিকার যে মডার্না সেটিও থার্ড ফেজ শুরু হয়েছে এবং নভেম্বরের মধ্যেই তারা বাণিজ্যিকভাবে শুরু করবে তৈরি করা। এবং ভারতের দুটো ভ্যাকসিন, বিশেষ করে একটি ভ্যাকসিন তো থার্ড ফেজ ট্রায়াল শুরু হয়েছে, আর একটা হবে, সেটা হচ্ছে জাইকোভ্যাক ডি। আর ভারত বায়োটেক যেটা করছে সেটারও থার্ড ফেজ শুরুর দিকে যাচ্ছে। এমন অবস্থায় ভ্যাকসিন নিয়ে আমরা কতগুলো আশার জায়গায় চলে এসেছি। এবং আমরা দেখেছি করোনা নিয়ে পৃথিবীতে যেমন এক ধরনের রাজনীতি শুরু হয়েছে, স্নায়ুযুদ্ধের উত্তরাধিকার হিসেবে করোনা রাজনীতি শুরু হয়েছিল, তেমনি ভ্যাকসিন নিয়েও পৃথিবীতে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। এবং আমাদের প্রত্যাশা ছিল এবং এখনো রয়েছে, বাংলাদেশ পুরো বিষয়টাকে রাজনীতি কূটনীতির ঊর্ধ্বে রেখে এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে অ্যাড্রেস করবে। এবং যদিও এরকম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই কিছুটা কূটনৈতিক ফাঁদে পা দেওয়ার মতো অবস্থা তৈরি করছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে চীনের সিনোভ্যাক যে ভ্যাকসিনটি বাংলাদেশে ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, এটি জুলাই মাসে এই ভ্যাকসিনটির জন্য অনুমতি চাওয়া হয়েছিল এবং 19শে জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এটাকে বাংলাদেশে ট্রায়ালের জন্য এথিক্যাল অ্যাপ্রুভাল দেয়। বাংলাদেশে এই জাতীয় বিষয়ের যে আইন, সেই আইন অনুযায়ী বিএমআরসি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল হচ্ছে এই বিষয়ে এথিক্যাল অ্যাপ্রুভাল দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান। এটি দেওয়ার পরে আমরা দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয় কেমন যেন একটি অস্পষ্ট ধূসর ভূমিকা পালন করলো। মন্ত্রী বললেন যে এটি আমরা টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সাথে আলাপ করে নেব। টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি কিন্তু কোনো মতেই এই জাতীয় ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার যে বৈজ্ঞানিক অ্যাপ্রুভাল এর সাথে কোনো মতেই যুক্ত না। অন্যদিকে সচিব বললেন যে এটি আমরা এখন করছি না, দুই দেশের ব্যাপার। এবং আমরা দেখলাম 19শে জুলাইয়ের পরে 27শে আগস্ট সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটিকে অনুমোদন দেওয়া হলো ট্রায়ালের জন্য। মাঝখানে কতগুলো দিন গেল এবং এই দিনগুলোর মধ্যে কিন্তু ট্রায়াল শুরু হতে পারত।
আবার দেখুন হঠাৎ করে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার শ্রীংলা বাংলাদেশে চলে এলেন এবং যেটি বলা হলো যে ভ্যাকসিন করোনা নিয়েই আলোচনাটা প্রধানত ছিলেন। সেখানে আমাদের পররাষ্ট্র সচিব আগ্রহ দেখালেন তিনি ভারতের ভ্যাকসিনটি বাংলাদেশে ট্রায়াল দিতে চান। আমার জানা মতে এবং সবাই আপনারা জানেন, পররাষ্ট্র সচিব এটি বলার জন্য যোগ্য ব্যক্তি নন, কারণ এটি স্বাস্থ্য এবং বিজ্ঞানের সাথে যুক্ত। তিনি বললেন, কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না ভারতের কোন ভ্যাকসিনটি, কারণ ভারতে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটির 3rd ফেজ ট্রায়াল চলছে এবং এই ভ্যাকসিনটি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা এটাকে হ্যান্ডেল করছে। অতএব ভারত এই ভ্যাকসিনটিকে আরেকটি দেশে ট্রায়াল দেওয়ার অনুমোদন দেওয়ার কেউ না, এটা আমরা জানি। তাহলে কোনটা? ভারতের দুটো ভ্যাকসিন 3rd ফেজ ট্রায়ালে যাচ্ছে। একটি হচ্ছে জাইডাস ক্যাডিলা, একটি আহমেদনগর বেসড গুজরাট বেসড একটি ফার্মাসিউটিক্যালস, তাদের 3rd ফেজ ট্রায়াল শুরু হয়ে গেছে এবং ভারত বায়োটেক কোভ্যাক্সিন যেটি শুরু করেছে তারও 3rd ফেজ ট্রায়ালে যাচ্ছে। তাহলে পররাষ্ট্র সচিব কি এই জাইকোভিক ডি অথবা ভারত বায়োটেকের যে ভ্যাকসিন তার ট্রায়ালের কথা বাংলাদেশে বললেন? তিনি স্পষ্ট করলেন না। কিন্তু মাঝখান দিয়ে ব্যাপারটা দাঁড়ালো কি, আমরা একটু কনফিউশনে চলে গেলাম। বাংলাদেশ কি ভারত এবং চীনকে সমতা, সাম্য, ভারসাম্য করার যে কূটনৈতিক এবং রাজনৈতিক প্রয়াসের মধ্যে রয়েছে, এর মধ্যে ভ্যাকসিনকে ফেলে দিল কিনা? যাই হোক, সবকিছু মিলে আমরা তারপরেও আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ ভ্যাকসিন রাজনীতিতে ফাঁদে পা দেবে না। চীন যেমন তার 4000 সিনোভ্যাক ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে দেবে, এর জন্য তারা সম্ভবত, যেটি পত্রিকায় দেখলাম, 1 লাখ ভায়াল ভ্যাকসিন বাংলাদেশকে তারা দেবে। আমরা প্রত্যাশা করব এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দর কষাকষি করে অন্তত অর্ধমূল্যে সিনোভ্যাকটা বাংলাদেশে আনা যায় কিনা। আবার ইতিমধ্যেই আমরা জানি মানে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর দি মানে ভ্যাকসিন দেওয়ার জন্য যে গ্লোবাল ইনিশিয়েটিভ রয়েছে, সেখান থেকে বাংলাদেশকে তারা 20% ভ্যাকসিন দেবে বাংলাদেশের জনসংখ্যার প্রয়োজনের অনুপাতে এবং 3% দেবে টেকনিক্যাল অর্থাৎ হেলথ পিপলের জন্য। সেটি পেতে পেতে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে। এখন আমরা নিজেরা টাকা দিয়ে কিনবো না সেই গাভির যে ভ্যাকসিন তার জন্য ওয়েট করব? এরকম অনেকগুলো প্রশ্ন সামনে রয়ে গিয়েছে। তারপরে আমরা প্রত্যাশা করব যে ভ্যাকসিন নিয়ে যে গ্লোবাল যে পলিটিক্সটা শুরু হয়েছে, যার মধ্যে সম্প্রতি গতকাল আমেরিকান প্রেসিডেন্ট WHO নিন্দাও করে ফেললেন, আমরা সেই জাতীয় ফাঁদে পা না দিয়ে প্রয়োজন হলে কিনে অর্ধমূল্যে অথবা পূর্ণ মূল্যে কিনে হলেও যেন আমরা আমাদের দেশের যে মানুষগুলো কৃষির সাথে যুক্ত তাদের যেন আমরা অন্তত প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারি। এর সাথে আরেকটা ব্যাপার খুব উল্লেখ করা অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে মাত্র 3 দিন আগে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ তারা ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের কতগুলো সিনিয়র সায়েন্টিস্ট এন্ড রিসার্চার একটা চিঠি লিখেছে। সেখানে তারা বলেছে ভ্যাকসিন আসবে, এর কার্যকারিতা এখনো এস্টাবলিশড হয় নাই। অতএব ভ্যাকসিনের উপর জোর না দিয়ে করোনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কার্যক্রমকে সক্রিয় এবং সচল রাখতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের কার্যক্রমটিকে ইতিমধ্যেই আমরা ঢিলেঢালা ভাব লক্ষ্য করছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকেও একটি অসতর্কতা আমরা লক্ষ্য করছি। ফলে বাংলাদেশে করোনা আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, টেস্ট কম হচ্ছে এবং আবার লোকজন সমস্ত স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বেরিয়ে পড়ছে। সব মিলে আমরা আশঙ্কা করছি করোনা নিয়ে বাংলাদেশ একটি দুঃখজনক পরিণতির দিকে যায় কিনা। আমি এই আশঙ্কাটা এ কারণেই করছি যে আশঙ্কাটা যদি বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ সবাই যদি মনে রাখেন, তাহলে আমরা আশঙ্কা দূর করার কাজটা এখনই শুরু করতে পারি। আমি আপাতত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ লিলিন ভাই। আবার আসলাম আছে, আমি যাব আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ আলী আপার কাছে। আলী আপা, আমরা যে ভ্যাকসিন নিয়ে কথা বলতেছিলাম, আপনাদের মানে বিএনপির পক্ষ থেকে আপনাদের কি পরামর্শ থাকবে এই বর্তমান সরকার ভ্যাকসিন কিভাবে ভ্যাকসিন কি করা দরকার বা কিভাবে? গতকালকে আমাদের একজন সাবেক বিএনপির নেতা আমাদের এসে অনুষ্ঠানে বলছিলেন যে ভ্যাকসিনের ফ্রি বিনামূল্যে যাতে জনগণকে দেওয়া হয়। আপনি কি বলবেন? ধন্যবাদ রূপক দা, আপনার এই প্রবাস দর্পণে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মদিনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভ্যাকসিন নিয়ে যেই আপনি বলেছেন যে আমার বাংলাদেশের জনগণ যেন বিনামূল্যে ভ্যাকসিনটি পেতে পারে, আমি একান্তভাবে আপনার সাথে একমত। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বিনামূল্যে ভ্যাকসিন যাতে পেতে পারে
সেজন্য ব্যবস্থা নিতে হবে। আশার করলে এটার জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীতে রাজনীতি চলছে। আপনি দেখেছেন যে যখন করোনা শুরু হয়েছিল তখন আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা এবং সারা বিশ্বে এই করোনাকে নিয়ে নানা রূপ রাজনীতি হয়েছে। আর আমার দেশে করোনাকে নিয়ে দুর্নীতি চলেছে। মস্ত বড় মহা দুর্যোগ, এই বৈশ্বিক দুর্যোগকে মোকাবেলার চেয়ে লুটেপুটে খাওয়ার যে একটা চেষ্টা চলেছে, এরকম মানে ন্যাক্কারজনক দুর্নীতি আর পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমি জানি না। এখন আসি ভ্যাকসিনের কথায়। চীন, রাশিয়া, ভারত সবাই ভ্যাকসিন তৈরি করছে এবং তারা প্রায় 3rd ট্রায়ালে রয়েছে। তো 4র্থ ট্রায়ালে গেলেই মোটামুটি এটা মানে কার্যকরী হবে বলে আমি মনে করছি। যেটা ডাক্তার লেনিন ভাই কিংবা অন্যান্যরা আমার থেকে এই ব্যাপারে এক্সপার্টরা ভালো বলতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে ভ্যাকসিনটা যেন করোনা টেস্টের মতো একটি ন্যাক্কারজনক অবস্থায় না যায়। কারণ আমাদের যে ভুল হয়েছিল প্রথমে করোনা নিয়ে, আমরা সচেতন ছিলাম না, কিংবা আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথা ধরুন, কিংবা আমাদের আওয়ামী লীগের আমাদের সরকার মানে সরকারি দলের যে নানা পর্যায়ের নেতাকর্মী রয়েছে, উচ্চ পর্যায়ে যারা দায়িত্বশীল ছিল, তারা মানে দায়িত্বহীন মন্তব্য ছুড়ে দিয়েছেন, যা আসলে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্যের কথা। যেখানে আমাদেরকে রক্ষা করার কথা ছিল সেখানে আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো। এছাড়াও আপনি জেনে থাকবেন যে শুরুতেই যে আমরা করোনা নিয়ে একটা লুকোচুরি খেলেছিলাম এবং সরকার একলা চলো নীতিতে ছিল, সেটা আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে। মৃত্যুর হার সত্যিই বাংলাদেশে কম, কিন্তু বাংলাদেশের আশেপাশে অনেক দরিদ্র রাষ্ট্রসমূহ এবং যারা সচেতন ছিল তারাও কিন্তু দেখবেন যে অনেক বেশি তারা মানে সুস্থ, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যে আছে। কারণ তারা প্রথমেই যা যা করণীয় ছিল এই করোনাকে প্রতিরোধের জন্য, তার সীমান্তকে তারা, তার এয়ারপোর্টকে তারা, তার মানে কি বলে এয়ারপোর্টকে, তারপরে জলবন্দরকে তারা মারাত্মকভাবে সুসংরক্ষিত রেখেছিল। যার কারণে এই ভাইরাসটি আমাদের নিকটতম দেশগুলোতেও এত বেশি, ইন্ডিয়ার মানে ইন্ডিয়া না, ইন্ডিয়া ছাড়া যে দেশগুলি রয়েছে আপনি জানেন, ইন্ডিয়াতে যেমন ইন্ডিয়াতে আমাদের চেয়েও খারাপ অবস্থা, কিন্তু দেখবেন রাজ্যে তারা সচেতন ছিল বলে সেখানে মৃত্যু না বললেই চলে। তো আমরা কিন্তু সচেতন ছিলাম না, সুতরাং আমাদের মানে দেখে শেখার অনেক কিছু আছে, যে আমরা থেকে শিখারও অনেক কিছু আছে, যে আমরা এই যে ভোগান্তিতে আমাদের দেশের প্রায় 4,000 লোক মারা গিয়েছে, 4,000-এরও বেশি লোক মারা গিয়েছে এই করোনাতে, এবং এটা সরকারি একটা হিসেব, এবং এর বাইরেও অনেক লোক মারা গিয়েছে এবং ভোগান্তি হয়েছে। জি আলেবা, আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে যে বাংলাদেশে 4,500 লোক মারা গেছে। বাংলাদেশ হচ্ছে আপনার 17-18 কোটি দেশ, মানে আমি এটাই বলছি যে এত লোকের মধ্যে যে এই যে আমাদের ইউকেতে, আচ্ছা আমাদের ইউকেতে 6 কোটি মানুষের এবং মধ্যে প্রায় 50,000 মানুষ মারা গেছে। তাতে কি বলবেন? বাংলাদেশের সফলতা না এটা? আমি বলছি সেই সফলতার গল্প। দেশে যে পরিমাণ লোক মারা গিয়েছে সেই হিসেবে সেটা একেবারে অপ্রতুল। এটা আপনারা মানে গর্বের মনে করছেন, কিন্তু যত সংখ্যায় লোক আক্রান্ত হয়েছে তারা কিন্তু আপনি জেনে থাকবেন তারা কিন্তু কেউই টেস্টে যায়নি। পরিবার শুদ্ধ লোক ঘরে থেকেছে। আমাদের ইমিউনিটি সিস্টেম এতই ভালো ছিল যে আমরা অনেকেই সুস্থ হয়েছি। আমার আশেপাশের পরিবেশের অনেক আমার পরিচিত জন টেস্টে যায়নি, কারণ যে টেস্ট টাকা দিয়ে করাতে হচ্ছে সেই টেস্ট যদি ভুয়া হয় তাহলে তার প্রতি এটা কিন্তু আপনি কাগজে কলমে না দেখলেও মানুষের অন্তরে এই ভোগান্তির জন্য বিদ্বেষ জন্ম নিয়েছে। সেটাকে আপনি স্বীকার করেন চাই না করেন। আর যে দেশের কথা বলছেন, আমি বারবার বলেছি, অসচেতন থাকার কারণে অনেক মোড়ল দেশ বলা হয় যেগুলোকে, অসচেতন থাকার কারণে সেই বাঘা বাঘা রাষ্ট্রগুলি ভুগেছে অনেক, মৃত্যুর হার অনেক অনেক বেশি। সেইখানে আমার ছোট্ট মানচিত্রে গাদাগাদি করা মানুষরা কম মারা গিয়েছে। এটা আপনি বাহবা নেওয়ার কিছু নাই, এখানে কিন্তু ভোগান্তির হার কমানো যেত। আশেপাশে দেশগুলোর কথা আপনি বললাম যে আশেপাশের দেশগুলা কিন্তু মৃত্যুর হার আমার নাই বললেই চলে,
তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যতটুকু মারা গিয়েছে সেইটুকু নিয়ে ক্রেডিট হচ্ছে, কিন্তু মোটেই মারা যেত না এই ব্যাপারে যে আমার সচেতনতা ছিল না সেই এটা মাথায় রাখতে হবে যে মানে একটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, এই যে একটা মানে কি বলবো, এটার সদস্য হওয়া মনে হয় আমাদের জরুরি প্রয়োজন আছে। এবং এই ভ্যাকসিনের যে রাজনীতি তা থেকে আমাদেরকে সতর্কতা অবস্থায় দূরে থাকতে হবে। আমি তো বলেছি এ বিষয়ে আমি অভিজ্ঞ নয়। একটু আগে লেলিন্দা বলছিলেন যে এই চীন আর ভারতের যে টানাটানির মধ্যে ভ্যাকসিন পড়েছে, এটা খুবই দুঃখজনক। এটা ফাঁদে যেন আমরা না পড়ে যাই। আসলে আমাদের দরকার হলো প্রতিরক্ষা পাওয়া এবং স্বাস্থ্য বিভাগে আমাদের সুস্বাস্থ্য এবং আমরা যাতে ভালো থাকি, আমার জনগণ যাতে ভালো থাকে, এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা। আপনি দেখেছিলেন যে এই কোভিড-19 এর পরে বাংলাদেশের যে মানুষ তার টেস্টের জন্য কি ভয়াবহ, যেখানে বাংলাদেশের এই কোভিডের এই 19 এর টেস্ট নিয়ে দুঃখজনক ভাবে আমরা জাতি হিসেবে কত নির্মম জায়গায় গিয়ে ঠেকেছি যে সারা পৃথিবী আমাদেরকে কোথায় মানে বাংলাদেশকে কি হিসেবে দেখছে। আপনি যদি নিউ ইয়র্কের টাইমস পত্রিকার ইয়ে দেখেন তো সেখানে এসেছে কি যে বাংলাদেশে কোভিডের সার্টিফিকেটের রমরমা প্রতারণার মানে রমরমা ব্যবসা চলছে। আপনি বুঝেই দেখেন যে কি অবস্থা, যেখানে স্বাস্থ্য খাতের অবস্থা এরকম, সেখানে এই পর্যায়ে এসে এই যে মানুষের ভোগান্তি হয়েছে, এর থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তত ভাবে ভ্যাকসিনটা যেন প্রত্যেকটা মানুষ পায়, সুবিধাটা যাতে পায়, এটা আমি আশা করতেই পারি। টেস্ট নিয়ে যেমন দুর্নীতি হয়েছে, ভ্যাকসিনের ক্ষেত্রে যেন এই দুর্নীতিটা না হয়, মানুষ যেন তার মানে হতাশা থেকে, মানুষরা বাংলাদেশের জনগণ যে হতাশায় রয়েছে সেই হতাশা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। স্বাস্থ্য বিভাগের উপর যেন মানুষ কিছুটা হলেও ভরসা রাখতে পারে। যেই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে প্রতিদিন হাজার কথা, এই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আপনি নিজেও জানেন যে এই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে মানে শাওন ভাই এখনকার কি বলে এমপি, এখন এমপি, ওনার উপস্থিতিতেই ওনার এই সংসদে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে কি পরিমাণ আলোচনা হয়েছে, যেই আলোচনায় স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে সরকারি দলের এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য, তিনিও মানে অন্যতম সদস্য একরামুল করিম চৌধুরী, তিনিও কিন্তু এই বিভাগটাকে বলেছিলেন, স্বাস্থ্য বিভাগটাকে বলেছিলেন এটা একটি প্রতারণার বিভাগ। তাহলে চিন্তা করে দেখেন যে সরকারের অভ্যন্তরে নানা অসন্তোষ রয়েছে, আর সাধারণ পাবলিকের মনে কি পরিমাণ কষ্ট এবং কি দুর্বিষহ যন্ত্রণা পেয়েছে সরকারের এই নিষ্ক্রিয় আর একলা চলো নীতির কারণে। সুতরাং ভ্যাকসিন নিয়ে যেন তারা এটা না করে, এটা আমি মানে রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের একজন সচেতন মানুষ হিসেবে এটা আমি আশা করতেই পারি। ধন্যবাদ আলিয়া, আবার আসবো আপনার কাছে। আমি যাব মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুর নবী শাওন ভাই। শাওন ভাই, আপনি তো কোভিড নিয়ে আমাদের আলিয়াপা অনেক প্রশ্ন আছে, অবশ্যই উত্তর দিবেন। আমার একটা প্রশ্ন রয়েছে, আমরা জানি বাংলাদেশে একমাত্র দ্বীপ হচ্ছে বুলা। এই বুলাতে আমরা জানি যে বাংলাদেশে যতগুলা ঘূর্ণিঝড় হয়, আমফান হয়ে গেছে, সব সময় মানে বুলাবাসী নানান ভাবে সমস্যা হয়, বেড়িবাঁধ ভেঙে যায়, নানান সমস্যা রয়েছে। আপনি একজন ওই এলাকার এমপি হিসেবে আপনি যদি একটু বলেন যে বর্তমান বুলার কি অবস্থা। আমরা একটা সময় ওরা নিউজ পেপার গুলো বুলা ভেঙে গেছে, বুলার বন্যা, বুলাতে মানুষের অসহায় চিহ্ন দেখতাম একটা সময়, আজ থেকে 10-15 বছর আগে। আপনি যদি একটু বলেন এই ব্যাপারটা নিয়ে। আর আল্লিয়াপা তো অনেক প্রশ্ন রেখেছেন, যদি আপনি উত্তর দেন। ধন্যবাদ প্রবাস দর্পণে আমাকে আজকে আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে আজকে আলোচক বৃন্দ এবং এই প্রবাস দর্পণ আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষের যারা আজকে দেখছে এবং সারা বাংলাদেশ, দেশ বিদেশে প্রবাসী ভাইরা যারা এই প্রবাস দর্পণ আজকে দেখছেন আমাদের এই আলোচনা, আমি এই প্রবাস দর্পণের মাধ্যমে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি শোকের মাস আমি প্রথমেই এই মাত্র শেষ করলাম, আমরা গত আগস্ট মাস, দীর্ঘ 1 মাস আমরা শোক দিবসের বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ড নিয়ে আমরা পার করেছি। আমরা 1975-এর 15ই আগস্টের বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে আমরা হারিয়েছি। তাই জাতির পিতা এবং জাতির পিতার পরিবারের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আজকের আলোচনায় আমি অংশগ্রহণ করতে চাই। বিশেষ করে আমি কয়েকটি বিষয়, বিশেষ করে আমাদের যে ডক্টর লেলিন ভাই, যিনি এই যে প্রশ্নটা রেখেছেন যে ভ্যাকসিন নিয়ে যেন ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বাংলাদেশ যেন পা না দেয়, এই বিষয়ে আমি লেনিন ভাইকে আশ্বস্ত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের যিনি বিশ্ব জননন্দিত নেতা, অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী হিসাবে সারা আন্তর্জাতিক বিশ্বের, সেই উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে, যাদের সারিতে কখনোই বাংলাদেশের মতো একটি ছোট দেশের রাষ্ট্রপ্রধান, একটি স্বল্পোন্নত দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে কখনোই সেই কাতারে বসতে পারেনি মাননীয় নেত্রী। কিন্তু বিভিন্ন সময় এই 10 বছরে তার আমরা দেখেছি আন্তর্জাতিক বিশ্বের সেই যারা মোরল রাষ্ট্রগুলো, যেই রাষ্ট্রের প্রধানদের কাছে সবসময় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা নত জানু পররাষ্ট্র নীতির কারণে তাদের সামনে সেইভাবে বসার সুযোগ পাইনি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেই অবস্থায় দেখেছি। বিধায় আমি মনে করি যে তার দূরদর্শিতা, বঙ্গবন্ধু যেভাবে তার দূরদর্শিতা দিয়ে মুক্তিযুদ্ধের মাত্র 3 মাসের মাথায় মিত্র বাহিনীকে ভারতে ফেরত পাঠিয়েছেন, তার দূরদর্শিতা দিয়ে দেশে আসার আগেই তিনি শ্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে কথা আদায় করে নিয়ে এসেছেন। ঠিক তেমনই ভাবে আমরা দেখেছি আমাদের এই বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন একজন নেতা, যিনি কোন রকম রক্তপাতহীন পররাষ্ট্র নীতির মধ্য দিয়েই যিনি মায়ানমার থেকে বিশাল একটি সমুদ্র সীমা, আরেকটি বাংলাদেশের প্রায় সমান একটি সমুদ্র সীমা জয় করেছেন বিনা রক্তপাতে। ভারতের সাথে দীর্ঘ 67 বছরের সেই ছিটমহলের সমস্যা যিনি সমাধান করেছেন, আজকে ছিটমহলবাসী মুক্ত নিঃশ্বাস নিতে পারছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে। আজকে তারা জাতীয় পতাকা উড়াচ্ছে, বাংলা দেশের নাগরিক হিসাবে আজকে তারা সকল সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা আজকে তারা পাচ্ছে। ছিটমহলে আজকে উন্নয়নের জোয়ারে ভাসছে মাননীয় নেত্রীর উন্নয়নে। আজকে ঠিক তেমনই ভাবে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সফলতা, এরকম অনেক অর্জন আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী। তাই আমি বলবো যে তিনি অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শিতা সম্পন্ন, এখন সারা পৃথিবীতে যিনি শুধু উন্নয়নের রোল মডেল না, যিনি একজন সফল প্রধানমন্ত্রী হিসাবে যিনি তার নেতৃত্ব গুণাবলী দিয়ে তিনি এস্টাবলিশ করেছেন নিজের লিডারশিপ। তিনি আশা করি যে এই বিষয়টা ভ্যাকসিন, যে গ্লোবাল ভ্যাকসিন পলিটিক্সে কিভাবে এই পলিটিক্সকে মোকাবেলা করে দেশের স্বার্থকে সংশ্লিষ্ট রেখে তিনি এই পরিস্থিতি মোকাবেলা করবেন, এই বিষয়টা আমরা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলেই আমরা ভালো করব। কারণ বাংলাদেশের 17 কোটি মানুষের আজকের আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর পরবর্তী যে বিষয়টা আর্লিয়াপার যে প্রশ্নটি, আসলেই আমরা দেখেছি, হ্যাঁ আমি আর্লিয়াপার সাথে অনেক বিষয়ই একমত। মহান সংসদে এখন গণতন্ত্রের যে চর্চা, মহান সংসদ হলো সকল আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা প্রমাণিত হয়েছে 2008-এর 29শে ডিসেম্বর যে মহাজোট সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে আমরা দেখেছি যে মহান সংসদে কিভাবে মানে বিরোধী দলের গণতান্ত্রিক আলোচনা, আমি সেই সংসদের একজন সংসদ সদস্য ছিলাম, তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং তার যে আজকের আলিয়াপাড়া যারা সেই সংসদের সংসদ সদস্য ছিলেন বা পরবর্তীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখনো যারা নির্বাচিত হয়েছেন, আমি দেখি নাই যে বিরোধী দলের নেতা কথা বলা অবস্থায় কখনো মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।
সেই অধিকার আছে আমাদের বর্তমান সংসদে এবং 2012 সংসদে। আমরা দেখেছি যে যতই এই মানে আলিয়াপাড়া আমাদের দলীয় প্রধান কিংবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়েও আমরা দেখেছি মহান সংসদে বিভিন্ন ধরনের নেতিবাচক ইতিহাস বিকৃতির অংশ মহান সংসদে তারা তাদের বক্তৃতার মাধ্যমে বললেও কখনো মাইক বন্ধ হয়নি। তো আজকে আমরা যে বিষয়টা তাকে বলতে চাই যে মহান সংসদে অবশ্যই আমাদের বর্তমান এই কোভিড-19 এই ক্লান্তি লগ্ন আমরা পার করছি। সারা পৃথিবী বিশ্ব যখন এই কোভিড-19 যখন মানব সভ্যতা ক্ষতবিক্ষত, যখন পৃথিবীর অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ়তা আত্মবিশ্বাস নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের মতো তার যে ক্ষুদ্র কর্মীরা বিভিন্ন এলাকায় যারা কাজ করছেন, এখানে আলিয়াপা কেন্দ্রীয় নেতা, আমি একজন উপজেলা আওয়ামী লীগের অর্থাৎ একজন তৃণমূলের একটি উপজেলার আওয়ামী লীগের আমি সভাপতি, আমি লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার নির্বাচনী এলাকায় আমি গত প্রায় যেটা বলেছেন 180 দিন ধরে যে আমরা এই করোনার বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করে যাচ্ছি, আমি একজন মানে যেই সকল সংসদ সদস্য কিংবা জনপ্রতিনিধি কিংবা রাজনীতিবিদরা সেই করোনার শুরু থেকেই যার যার নির্বাচনী এলাকার মানুষকে রক্ষার জন্য কাজ করছে। আমি নিজে বলবো না, আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে সারা জাতি দেশবাসী জানেন যে আমি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমি কিভাবে আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, করোনাকালীন সংকটে যেন খাদ্য কষ্টে কেউ যেন আধবেলা কিংবা একবেলা না খেয়ে কষ্ট পায়, বা শিশুরা শিশু খাদ্যের কষ্ট না পায়, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি। এবং এই বিষয়ে যে বিষয়টা আমি আসছিলাম, আমি হলো যে সংসদে আমরা আলোচনা করেছি অবশ্যই নিজেদের ভুলভ্রান্তি, এটা সংসদ যে সকল আলোচনার কেন্দ্রবিন্দু সেটা আমরা প্রমাণ করেছি। যদিও আমরা দেখেছি যে আজকে বিরোধী দল বিশেষ করে আর্লি আপাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংখ্যায় তারা কম থাকলেও তারা কিন্তু তাদের যে দলীয় নেতারা যখন স্পিচ দেয়, সমালোচনা করে, আমাদের স্পিকার তাদেরকে যথেষ্ট সময় দেয় কথা বলার জন্য, এবং তারা যে বিষয়ে আলোচনা করেছে এবং আমাদের সরকারের দলীয় যেটা এমপি সংসদ সদস্য স্থায়ী কমিটির যিনি যেটা আলিয়াপা বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমাদের নোয়াখালীর যিনি অত্যন্ত জনপ্রিয় এমপি একরামুল চৌধুরী, তিনিও সমালোচনা করেছেন, আমাদের দলের অনেক সংসদ সদস্যরা সমালোচনা করেছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আমাদের গণতন্ত্রের প্র্যাকটিস, আমাদের নিজেদের সমালোচনা নিজেরা করতে হয়। এটার উদাহরণ হলো এই মহান সংসদ, এটা মাননীয় নেত্রীর প্রিভিলেজ, সংসদ নেতার প্রিভিলেজ ছাড়া এই ধরনের আলোচনা কোনো সংসদে হতে পারে না, অতীতে আমরা দেখি নাই। তো যার কারণেই আমরা দেখেছি যে সেই আলোচনার মধ্য থেকেই কিন্তু আজকে যারা এই শাস্তির আওতায় এসেছে, যারা আমরা দেখেছি যে নমুনা অর্থাৎ কিট নিয়ে পরীক্ষা নিয়ে যারা দুর্নীতির আশ্রয় নিয়েছে, যারা প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদেরকে কিন্তু মাননীয় নেত্রী এতটুকু ছাড় দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আইনের আওতায় এনেছে এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় বড় কর্তা ব্যক্তিদেরকেও কিন্তু মাননীয় নেত্রী নির্দেশেই এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। আশা করি যে সঠিক তদন্তের মধ্যে যারাই অপরাধী তাদের বিচার হবে, আর যারা নির্দোষ তারা অবশ্যই সেটা আবার জাতির কাছে সেটা স্পষ্ট, সেটাই হবে। আমরা যে বিষয়ে আমি যাচ্ছিলাম যে আমার নির্বাচন এলাকায় 180 দিনে আমরা এমন পরিস্থিতি, প্রথম যখন আমার এলাকায় কোভিড-19 রোগী অর্থাৎ করোনা পজিটিভ রোগী যখন চিহ্নিত হয়, ধরা পড়ে আমার একটি ইউনিয়ন, ফরাজগঞ্জ ইউনিয়ন, সেখানে একটি 22 বছরের একটি মেয়ে, তার কোলে 6 মাসের একটি বাচ্চা, সে আক্রান্ত হয়। প্রথম পজিটিভ রোগী ধরা পড়ার পর আমি আমার
ইউনোকে সাথে নিয়ে আমার স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের, যিনি ডক্টর মিজানুর রহমান, এবং আমাদের প্রশাসনের, বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার এবং এডিশনাল এসপি সহ আমরা আমাদের সাংবাদিকদের সাথে নিয়ে আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক করেছি আমার নির্বাচনী এলাকায়। আজকে আমরা যে এতটা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি, আমরা শুরু থেকেই আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক করছি। এটা শুধু আমার একার পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি আমাকে প্রশাসনের অর্থাৎ উপজেলা প্রশাসন আমার সাথে ওরা যদি সাহসী ভূমিকা না রাখতো, আমার সাথে আমি আমার স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদেরকে যদি আমরা সঠিকভাবে ওই সময় তারা যদি জীবনের ভয়ে, করোনার আতঙ্কে, কারণ কোভিড-19 সম্পর্কে বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, গবেষক, বাংলাদেশ বলবো না, বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কোনো সঠিক কোনো দিক নির্দেশনা কিন্তু তখন আমাদেরকে দিতে পারে কোনো গাইডলাইন। আজকে একটা বললে এটা কিন্তু দেখেছি যে 3 মাস পরে তারা বা 7 দিন পরে সেই জায়গা থেকে তারা সরে আবার তার কোভিডের আকৃতি বা কোভিডের স্থায়িত্ব কাল কতদিন এই পৃথিবীতে কোভিড-19 রাজত্ব করবে এই বিষয়ে তারা কিন্তু কোনো ক্লিয়ার ধারণা কিন্তু আমাদেরকে দিতে পারে। আর আমরা তো জনপ্রতিনিধি, আমরা ডাক্তার না। আমরা আমাদের জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে যার আর প্রতি আমরা কমিটেড, তার কমিটমেন্টের উপর আস্থা রেখে আমাদের আত্মবিশ্বাস নিয়ে আমরা কিন্তু আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার যতটুকু জ্ঞান, যতটুকু কোভিড সম্পর্কে ধারণা ছিল ততটুকু নিয়ে আমি ছুটে এসেছি। আমি নিজে প্রথমে মাইকিং করেছি, মাস্ক নিয়ে আমি নিজে রাস্তায় রাস্তায় মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের কাছে দিয়েছি কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সালাত আদায় করবে, কিভাবে মসজিদের থেকে যারা মন্দিরে পূজার সময় তারা কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কিভাবে দুর্গা উৎসব পালন করবে। এই বিষয়গুলো কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট, অত্যন্ত সেন্সিটিভ বিষয় বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু আমরা কিন্তু সেই বিষয় আমরা দেখিনি। আমরা দেখি একটাই আমাদের কাছে ছিল, সেখানে মানবতা, বিশ্ব মানবতা, মানব সভ্যতার জন্য করোনা ভাইরাসের কাছে পরাজিত না হয় তার জন্য যা যা করণীয় আমরা আমাদের ব্যক্তিগত বা দলের ঊর্ধ্বে উঠেই আমরা চেষ্টা করেছি আমার নির্বাচন এলাকার 5 লক্ষ মানুষ কিভাবে এই কোভিড মুক্ত থাকে এবং কিভাবে তারা সুরক্ষিত থাকে, তার পরিবার, আমাদের সমাজ এবং এই লালমোহন তজিমুদ্দিনের মানুষ কিভাবে ভালো থাকে। এই বিষয়ে আমি যে কর্মসূচিগুলো নিয়েছি আপনারা জেনে খুশি হবেন। যখন প্রথম সরকারিভাবে আমাদের যে পিপি এসেছিল তা ডাক্তারদেরকে দেওয়ার মতোই অবস্থা ছিল না। হয়তো 20 জন, আমার 2টি হসপিটালে ডাক্তারই আছে 30-35 জন, কর্মচারী সহ 50 জনের মতো। সেখানে আমরা সরকারিভাবে হয়তো 35টা পিপি পেয়েছি। আমরা মাস্ক পর্যাপ্ত পাইনি। আমরা সেই পরিমাণ আমরা ফেস শিল্ড, টেস্ট শিল্ড এগুলো আমি প্রথম সরকারিভাবে আসার আগে আমি আমার কিছু বন্ধুর কাছ থেকে, আমার গার্মেন্টস ব্যবসায়ী তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আমাকে সহযোগিতা করেছে। আমি যেহেতু এইভাবে মাঠে কাজ করেছি, কাজ করলে কিন্তু সহযোগিতার হাত অনেকেই বাড়িয়ে দেয়। আমি কিন্তু আমার একার পক্ষে এইভাবে এই লালমোহন তজিমুদ্দিনের 5 লক্ষ মানুষকে মাস্ক দেওয়া সম্ভব হতো না। আমার কিন্তু একার পক্ষে লালমোহনের সাংবাদিক যারা ফ্রন্ট লাইনে থেকে আমাদের সাথে, ডাক্তারদের সাথে থেকে তারা প্রতিনিয়ত আমাদের এই কোভিড-19 সমস্যা চিহ্নিত করে তারা কিন্তু তাদের যার মিডিয়া হাউসের মাধ্যমে এই আমাদের এলাকা সম্পর্কে, এলাকার কোভিড সম্পর্কে, এলাকার মানুষ সম্পর্কে, এলাকার মানুষকে সচেতন করার জন্য আমাদের কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমে তুলে দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছে তারা। এই সবাই মিলে কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক করেছি। আজকে সেই তাদের জন্যই কিন্তু আমি পাশাপাশি সাংবাদিকদের ফেস শিল্ড দিয়েছি, মাস্ক দিয়েছি, ডাক্তারদের দিয়েছি। আমি ডিসি অফিস সহ 10টি আমাদের গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে মানুষের চলাচল বেশি ছিল, বিশেষ করে ডিসি অফিস, এসপি অফিস, আমাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্সে আমরা এই সকল এলাকাগুলিতে আমাদের যেখানে বাজার সময়ের প্রয়োজনে আমরা সাময়িক সময়ের জন্য বাজারটা আমরা সরিয়ে নিয়ে এসেছিলাম বড় বড় মাঠগুলোতে। বাজারের কাছাকাছি যে মাঠগুলো আছে সেই মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা যেন প্রয়োজনীয় কাঁচা বাজার, সবজি এগুলো কিনতে পারে, ঠিক পাশাপাশি বিক্রেতারাও যেন সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিক্রয় করতে পারে। এই যে বিষয়গুলো,
এগুলো কিন্তু সবকিছু আমরা কিন্তু তখন যে করছি, এগুলো আমাদের আন্তরিকতা আর এলাকার মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, তারা যে আমাকে প্রতি 5 বছরে তিনবার তারা আমাকে তাদের এই লালমোহন তজিমুদ্দিন থেকে তারা আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছে। এই নির্বাচিত হওয়ার পর আমার যে মানুষের প্রতি যে আমার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়েই কিন্তু আমি কি বাঁচবো না মরবো, করোনা প্রথমে যেভাবে আক্রান্ত, যেভাবে সারা সেই উন্নত বিশ্ব যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে যারা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, সেই সকল দেশে যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ফ্রান্স কিংবা জার্মান, এই সকল দেশ, ব্রাজিল, যারা সম্পূর্ণ পরাস্ত, তারা সৃষ্টিকর্তার কাছে তখন সৃষ্টিকর্তার উপরে তারা একমাত্র নির্ভরশীল হয়ে পড়েছে। জ্ঞান প্রযুক্তি সম্পূর্ণ তারা সেখানে করোনার কাছে তারা পরাস্ত হয়ে তারা কিন্তু এক পর্যায়ে হতাশ হয়ে গিয়েছে। জার্মানের মতো শক্তিশালী ইকোনমি বেস যে রাষ্ট্র যারা ইউরোপ লিড করে, সেই জার্মানের রাষ্ট্রপ্রধান যখন বলে যে করোনা উত্তর পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা গড নোজ, আল্লাহ বলতে পারবে। সেখানে সেই অবস্থায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একদিনের জন্য আমাদেরকে হতাশামূলক কোনো বক্তব্য দেয়নি। সেই অবস্থায় এই ভিডিও কনফারেন্স, এই ডিজিটাল বাংলাদেশের কারণেই আজকে আমরা করোনা পরিস্থিতি খুব সহজেই কিন্তু মোকাবেলা করতে পেরেছি। আজকে দেখেন আমি এই চরাঞ্চল, এই নদী সমুদ্র উপকূলবর্তী এই লালমোহন তজিমুদ্দিন তথা দ্বীপ জেলা ভোলায় বসে আপনাদের কাছ থেকে আপনাদের সাথে আজকে আমরা ভিডিও কনফারেন্সে আজকে কিন্তু এই টক শো করছি। মাননীয় নেত্রী তখন আমরা দেখেছি যে পয়লা বৈশাখের উৎসবের দেশবাসীকে শুভেচ্ছা জানানোর উছিলায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। মন্ত্রী পরিষদের সভা শেষে দেখা গেছে তিনি করোনা সম্পর্কে একটা দিক নির্দেশনা দিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিভাগীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমাদের সাথে সভা করেছে, সেখানে করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ ছিলেন এবং তিনি 17 কোটি মানুষকে সুরক্ষিত রাখার জন্য করোনার থেকে তিনি যেভাবে মানে দিন রাত প্রত্যেকটা সেক্টরে, হ্যাঁ ভুলভ্রান্তি হয়েছে, সম্পূর্ণ একটি নতুন পরিস্থিতির জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। সেই অবস্থায় আমাদের কিন্তু একটি অনভিজ্ঞ, একটু জ্ঞান বিজ্ঞান শিক্ষার হার এবং আমাদের যে ধর্মীয় গোড়ামি, এগুলো যদি আমরা চিন্তা করি, সে উন্নত দেশের তুলনায় আমরা কিছুই না, সব দিকে আমাদের পার্সেন্টেজ অনেক কম। তো সেক্ষেত্রে আমাদের মতো এইরকম একটি উন্নয়নশীল রাষ্ট্র এত এত যতটুকু ভুলভ্রান্তি হয়েছে, এর মধ্যে আমরা যতটুকু আমরা সহনীয় পর্যায়ে করোনাকে রাখতে সক্ষম হয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কারণেই আমরা সাহস পেয়েছি। আমরা এই সাহস নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে এই দেখেন একদিকে করোনার সাথে যুদ্ধ করছি, অন্যদিকে আমাদের আমফান এসে আমাদের এই নদী সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেই সময় রোজার ঈদের 2 দিন আগে আমফান আঘাত হানলো, আমাদের এই আমার বেরি ছিঁড়ে যাচ্ছে। এর মধ্যেই কোথায় সামাজিক দূরত্ব বজায় রাখবো, কোথায় এই কি, তখন আবার এই নদী ভাঙা মানুষদের সেই চর থেকে মাইকিং করে নিজে এই সিপিপি কর্মীদের সাথে নিয়ে গিয়ে নিজে মাইক নিয়ে ঝড়ের মধ্যে বেরিয়ে গেছে বেরির পারে। সেখানে গিয়ে আমি আমার সেই বেরির লোকদেরকে নিজে মাইকিং করেছি। আমার চেয়ারম্যানরা, স্থানীয় জনপ্রতিনিধিরা সে মেঘনার তীর সংলগ্ন যে ইউনিয়ন গুলো আছে, এমনকি মধ্য মেঘনায় আমাদের জেগে উঠা চর মোজাম্মেল, চর জহিরুদ্দিন কিংবা চর নাসরিন, এরকম চর কচুয়াখালী, এই সকল চরের থেকে আমরা সেখানে সাইক্লোন শেল্টার করে দিয়েছিলাম বিদায় তাদেরকেও আমরা সেখানে লোক পাঠিয়ে তাদেরকে আমরা সঠিক সময় আমরা সাইক্লোন শেল্টারে তাদের আশ্রয় দিয়েছি। শুধু আশ্রয় দেই না, এই করোনার মধ্যে এই তারা যারা সাইক্লোন শেল্টারে উঠছে তাদেরকে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের প্রশাসন এবং সিপিবির কর্মীরা সবাই একসাথে রাতভর তাদেরকে আমরা খিচুড়ি খাইয়েছি। তাদের সেখানে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে সেই সকল শেল্টারে যারা সাইক্লোন শেল্টারগুলোতে যারা উঠছে তাদেরকে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যেন রাত্রি যাপন করেছে, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। এবং এর মধ্যেই কিন্তু আমরা করোনা আঘাত এনেছে, বেড়ে ছিঁড়ে যাচ্ছে। রাত 3টা পর্যন্ত আমার ওয়াবদার অ্যাকশনকে আমি সাথে নিয়ে আমি পানি সম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে, কারণ আমার একটি দায়িত্ব লাইবিলিটি আমার এখানে আছে, নদী ভাঙা এই বিষয়টা যেহেতু আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে এই কাজগুলো হয়, সেহেতু আমি কিন্তু নিজে ছুটে গিয়েছি এবং সেখানে রাত 3টা পর্যন্ত আমরা ভেকু লাগিয়ে জিও ব্যাগ ফেলে
আমরা কিন্তু তজিমুদ্দিনের আমার নির্বাচনী এলাকা 3টি এলাকা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে বেরি ছিঁড়ে যেত। যদি আমি তাৎক্ষণিকভাবে নিজে ফিজিক্যালি না যেতাম, সেখানে অ্যাকশনও আসতো না, সেখানে আমার স্থানীয় চেয়ারম্যানও সেখানে অ্যাটেন্ড করতো না। আর এভাবে 300-400 লোক নিয়ে রাতভর কাজ করে আমার লেবার লাগিয়ে দিয়ে আমরা কিন্তু সেই সময় এই নদী ভাঙা মানুষদের এই বান ভাষা জোয়ারের হাত থেকে আমরা রক্ষা করেছি। ঠিক পাশাপাশি ঈদের 2 দিন পরেই আবার টর্নেডোর আঘাত, যেটা আমাকে বলেছে যিনি আজকে রূপকদা যে প্রশ্নটা করেছেন, আসলে প্রতিনিয়তই আমাদেরকে ঝড় বৃষ্টি বন্যা আইলা বানের সাথে যুদ্ধ করে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। এই দ্বীপ জেলা ভোলার 30% লোক মেঘনার কিংবা বঙ্গোপসাগরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, আর 70% লোক যারা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। আজকে এই এক সময়ের সবচেয়ে ভোলা বাংলাদেশের মধ্যে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত এবং পশ্চাৎপদ একটি এলাকার নাম ছিল এই দ্বীপ জেলা ভোলা। আমার নির্বাচনী এলাকা লালমোহন তজিমুদ্দিন ছিল একটি সন্ত্রাসের অভয়ারণ্য। আপনারা সবাই জানেন 2001-এর পর 1 অক্টোবরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আমার নির্বাচনী এলাকায় যিনি তৎকালীন সাংসদ, যিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, আমি পানি সম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য, আর তিনি পানি সম্পদ মন্ত্রী থাকা অবস্থাও আমার নির্বাচনী এলাকা, আমি ভোলার কথা বাদ দিলাম, শুধু আমার নির্বাচনী এলাকায় যে এলাকায় যিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, সে এলাকার 34 কিলোমিটার আমার হলো বেরি, আমার অর্থাৎ পূবে মেঘনা যে রিভার ব্যাংক, যেটা এখানে হলো 34 কিলোমিটার। সেই 34 কিলোমিটারের মধ্যে তিনি আধা কিলোমিটারও তিনি মানে স্থায়ী যেটা বাঁধ নির্মাণ করা, টেকসই বাঁধ, যেটা ব্লক ফেলে আমাদের মাটি দিয়ে বেরি তৈরি করে তার উপরে ব্লক জিও ব্যাগ দিয়ে একটা প্রোটেক্টিভ করি আমরা এই নদীর তীরকে, সেটাকে তিনি আধা কিলোমিটার তিনি কিন্তু প্রোটেক্ট করে যেতে পারেনি, কিন্তু তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আর আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী 3বার রাষ্ট্র পরিচালনার আর সুবাদে আমাদের দ্বীপ জেলাকে রক্ষার জন্য আমাদের প্রত্যেকটি নট অনলি মানে আমি একা, আমাদের ভোলা 1 2 3 4 4জনই আমাদের নির্বাচনী এলাকা, বিশেষ করে পূবে যে মেঘনার যে মানে সবচেয়ে বেশি কারেন্ট হলো মেঘনায়, সেখানের কারণে আমাদের এই বেরি যেভাবে ঝুঁকিতে ভাঙতো প্রতিনিয়ত, তজিমুদ্দিন আমার সবচেয়ে বড় একটি উপজেলা ছিল, এর 2/3 মেঘনা নদী গর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। তজিমুদ্দিন এখন একটি ভোলার মধ্যে সবচেয়ে ছোট একটি উপজেলায় পরিণত হয়েছে। সেই তজিমুদ্দিনকে রক্ষা এবং লালমোহনকে এই 34 কিলোমিটার মধ্যে আমি ইতিমধ্যেই আমাদের যেই কাজ চলমান এখনো আছে, প্রায় 23 কিলোমিটার আমরা স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ আমাদের শেষ হয়ে যাবে, অর্থাৎ 34-এর মধ্যে আমরা 23 কিলোমিটার আমরা কিন্তু বাঁধ নির্মাণ করে ফেলবো, আমাদের কাজ চলমান আছে। আমরা অনেকটুক প্রায় আমাদের 14 কিলোমিটার মতো আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, বাকিটা আমাদের কাজ চলমান আছে। এটা শেষ করলে আশা করি আমরা 2টা ডিপিপি আমরা ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেটা আমাদের বাকি যেই পূব দিকে মেঘনা, এই মেঘনা হাজার হাজার পরিবারকে এই ভোলার বিশেষ করে এই বলংচোরা চর আমাদের এই সোনাপুর চাঁদপুর তজিমুদ্দিন উপজেলার এই বড় বড় চাষরা ইউনিয়ন, এগুলো খুব অনেক বড় বড় ইউনিয়ন ছিল, এগুলো ভেঙে মেঘনা নদী গর্ভে চলে গেছে। এখন আমাদের তারপর লালমোহনের ধলিকনগর, আমাদের লর্ডহাইন্স ইউনিয়ন, গজেরা ইউনিয়ন, এগুলো কিন্তু ভেঙে আমাদের অনেক অর্ধেকের মতো আমাদের মেঘনা নদী গর্ভে চলে গেছে। আজকে আমরা এই এলাকা যদি প্রোটেক্ট না করতাম, ভোলার যে জিওগ্রাফি, আমাদের যে ভৌগোলিক আকৃতি কিন্তু শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে নদী ভাঙার কারণে। এখানে হাজার হাজার পরিবারকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যে তাদের যে মুজিব বর্ষের যে কমিটমেন্ট, সকলের জন্য আবাসনের নিশ্চয়তা, সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা করে এই মানুষের এই নিম্ন আয়ের হতদরিদ্র মানুষদের কিন্তু আমরা আবাসনের ব্যবস্থা আমরা করে যাচ্ছি, যারা এক সময় এই তৎকালীন সাংসদদের অবহেলার কারণে এলাকার মানুষের প্রতি কমিটমেন্ট না থাকার কারণে যারা এক সময় ভূমিহীনে পরিণত হয়েছিল, তাদেরকে আবার নতুন করে স্বপ্ন দেখার তারা সুযোগ পাচ্ছে। এগুলো সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী এই কর্মসূচিগুলো এই ভূমিহীন গৃহহীনদের জন্য একটি বাড়ি একটি খামার সহ বিভিন্ন ধরনের এই যারা একেবারেই সমাজের হতদরিদ্র তাদের জন্য এই প্রোগ্রামগুলো দেওয়াতে তারা আবার নতুন করে স্বপ্ন দেখছে, তারা আবার নতুন করে এদের মধ্যে উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে যারা এক সময়ের ভূমিহীন।
তাদেরকে বিভিন্নভাবে সরকার বিভিন্ন সহযোগিতা করছে। আপনি জেনে খুশি হবেন, আমাদের এই যে মধ্য মেঘনা চর মোজাম্মেল সহ 3টি চরে 27,000 লোক বসবাস করে, যারা নাগরিক সুযোগ সুবিধা থেকে একেবারেই বঞ্চিত ছিল, যাদের মানে ওই এলাকার বিদ্যুৎ বলেন, সেখানের মানুষ টিউবওয়েল পানির অভাবে তারা পানিবাহিত রোগে তাদের লিভার সিরোসিসের সংখ্যা অনেক বেশি। আমাদের চরাঞ্চলের মানুষের প্রতিবন্ধী শিশুর জন্মর সংখ্যা অনেক বেশি, বাল্য বিবাহের সংখ্যা অনেক বেশি ছিল। এগুলো আমরা অনেক রিডিউস করেছি, এগুলো আমরা অনেক কমিয়ে এনেছি। কিভাবে? আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা, আজকে বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, তিনি আজকে এই বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আজকে তৃণমূল পর্যায়ে আমাদের চরাঞ্চলের মানুষ, আমরা কখনো স্বপ্নও দেখিনি যে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবী রাজধানী তো দূরের কথা, বিশ্বের সাথে আজকে আমাদের প্রজন্ম 1 সেকেন্ডে আজকে সংযুক্ত হয়ে যাচ্ছে। আজকে এই যে নগদ বিকাশ, আজকে রকেট, এইগুলোর মাধ্যমে আজকে আমাদের এই বিভিন্ন যে সরকারের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে, বিশেষ করে সামাজিক নিরাপত্তার আওতায় আমরা দেখেছি যে যে ভাতাগুলো আছে, আজকে গরিব মানুষ চেয়ারম্যানদের পিছনে দৌড়াতে হবে না, প্রতিবন্ধীরা তাদের কাট করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে জেলেদের কাট করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এরা কিন্তু এই রকেটের মাধ্যমে, আজকে নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যত প্রণোদনা, যত সহযোগিতা, কৃষকদের 10 টাকার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিন্তু সকল সহযোগিতা, বাচ্চাদের উপবৃত্তি, শিশুদের সরকার যে ছাত্রছাত্রীদের যে উপবৃত্তি দিচ্ছে সরাসরি তাদের মোবাইল নাম্বারে, তার অভিভাবকের মোবাইল নাম্বারে চলে যাচ্ছে। অর্থাৎ মধ্যভুক্ত ভোগীরা যে সুবিধাটা নিত, চেয়ারম্যান মেম্বার বা এদের বিরুদ্ধে যে ধরনের অতীতে অপবাদ যে এইটা ওইটা তারা নয়ছয় করতো, সেই সুযোগটা এখন থাকছে না। এগুলো সবকিছু সম্ভব হচ্ছে আজকে ডিজিটাল বাংলাদেশ। আর দেখেন আমাদের এলাকা, যে সকল এলাকায় বাল্য বিবাহের হার একসময় অনেক বেশি ছিল, এই আমার এলাকা আমি যখন প্রথম এমপি হই, প্রতি মাসে অন্ততপক্ষে 20 থেকে 50 জন খালি বিচার আসতো, যে 9-এ পড়া, 8-এ পড়া বা মাত্র এসএসসি পরীক্ষা দিছে, 14 থেকে বা 12 বছরের মেয়েদেরকেও এই এলাকায় 9-10 বছরের মেয়েদেরকেও বিয়ে দিয়ে দিত গার্জিয়ানরা। আমার এলাকায় এই যে একটা মেয়ে, সে নিজে আমাকে ফোন দিছে, এরকম বাল্য বিবাহ, তার বাবা সে মাত্র 9-এর ছাত্রী, সে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে, সে নিজে আমাকে ফোন দিছে, আমি সাথে সাথে ইউনোকে পাঠিয়ে আমার নাম্বার সে জোগায়, সে বিয়ে করতে রাজি নয়। ওই মেয়েকে আমি এখন পর্যন্ত পড়াই, এবং আজকে ওই মেয়ে প্রতিবার আমি আসতে, সে আমার সাথে দেখা করে, তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমি বলেছি তুমি যতদিন পড়াশোনা করবে, যেই পর্যন্ত আমি পড়াশোনা করতে চাও, তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম, আমি তোমাকে, ও এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, এবার এসএসসি, সে এবার ও মাত্র মাধ্যমিক পরীক্ষায় সে পাশ করেছে এবং ভালো রেজাল্ট করেছে, সে 4 পয়েন্ট, গ্রামের মেয়ে, সে এই অবস্থায় 4 পয়েন্ট প্লাস 4 অ্যাবভ 4 সে পেয়েছে, এবং সে আমাদের মহিলা কলেজে আমি বিনা বেতনে তার পড়ার সুযোগ করে দিয়েছি, তার সমস্ত বই পুস্তক আমি কিনে দিয়েছি। তো এইভাবে আমরা কিন্তু এই বাল্য বিবাহের ব্যাপারে আমরা শক্ত হয়েছি। আমাদের এলাকায় এখন মাদক সেবন করে, কিংবা আগে যেভাবে বিভিন্ন ক্লাব এলাকায়, মার্শাল বাহিনী, বিভিন্ন বাহিনী, বীর বিক্রম বাহিনী, হকিস্টিক বাহিনী, মৌমাছি বাহিনী, এই সকল বাহিনী সদস্য হয়ে তারা সেখানে মানে তাদের রিক্রিয়েশন করতো। বিভিন্ন গার্লস স্কুল, মহিলা মাদ্রাসার সামনে তারা ইফটিজিং এর মাধ্যমে তাদের, আমাদের প্রজন্ম, তারা রিক্রিয়েশন করতো। এখন আমরা এই লালমোহন পৌরসভায় কোনো বিনোদনের জায়গা ছিল না, আমরা এখানে সজীব ওয়াজেদ জয় একটি ডিজিটাল পার্ক নির্মাণ করে দিয়েছি। সেই পার্কে আমি ফ্রি ওয়াইফাই জোন, এই গ্রামে আমাদের বাচ্চারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবে। এটা আমাদের 100 বছরের পরের স্বপ্ন ছিল, আমরা ফ্রি ওয়াইফাই জোন করে দিয়েছি। লালমোহনের বাজারে আমরা ফ্রি ওয়াইফাই জোন করে দিচ্ছি, ছাত্রলীগ অফিসে ফ্রি ওয়াইফাই জোন করে দিয়েছি, লর্ডাইজ বাজারে ফ্রি ওয়াইফাই জোন করে দিয়েছি। ফ্রি ইন্টারনেট ব্যবহার করতেছে আজকে তরুণ প্রজন্ম। তারা তো, আমি এখানে আমাদের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমি নূর নবী চৌধুরী ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রাম করাচ্ছি, যাদের ফেজ 1, ফেজ 2 দুইটি আমাদের গ্রুপে, আমাদের এই পর্যন্ত প্রায় আমরা 1000 লোককে আমরা ফেজ 1 অর্থাৎ প্রাইমারি যে কোর্সটা, প্রাথমিক যে ধারণাটা,
সেই ধারণা আমরা দিয়ে দিচ্ছি 3 মাসের একটি শর্ট কোর্স। এবং ফেজ 2-তে যাদের মধ্যে ভালো এই লেভেলে আমরা প্রায় 200 ছাত্রছাত্রীকে আমাদের অধ্যয়নরত অবস্থায়, যেটা কিছুদিন আগে আমার ছেলে সহ আমরা এখানে এটার দায়িত্ব নিয়ে আমরা ফেজ 2 শুরু করেছি। সেখানে আমাদের এই গ্রামের ছেলেরা তারা ওয়েব ডেভেলপমেন্ট, তারপর আমাদের সেখানে আমাদের ইংলিশ স্পোকেন কোর্স এবং আমাদের যে আইসিটি সংক্রান্ত রিলেটেড তারা অনেক কিছু তারা তাদের স্কিল ডেভেলপ করছে। আজকে এইভাবে কিন্তু আমাদের প্রজন্ম, যারা আগামী প্রজন্ম, যারা সমৃদ্ধ, সেই ডিজিটাল বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে, তাদের যোগ্য নাগরিক অর্থাৎ যোগ্য মানব সম্পদ তৈরি করতে পারলেই আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা রিডিউস করতে পারবো। সেখানে আমাদের সেই প্রজন্ম আমাদের তৈরি করতে হবে। আমরা চলে যাব, আমরা কোন রকম চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম সেই ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক বিশ্বের সাথে সেই তাদের মানে আন্তর্জাতিক মানে তাদেরকে আমাদেরকে তৈরি করে যেতে হবে। সেই তৈরি করার জন্য আমাদের প্রজন্ম তৈরি, আমাদের মানব সম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই। সেই মানব সম্পদ উন্নয়ন করতে পারলে তাদের সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে তারা পৃথিবীর যে কোনো প্রজন্মের সাথে তারা যেন প্রতিযোগিতায় তারা যেন টিকে থাকতে পারে, তারা যেন পিছিয়ে না যেতে পারে, সেই বিষয়ে আমরা কাজ করছি। যাই হোক, আমি অনেক কথা বললাম আজকে, কথা বাড়ালাম না আজকে। আমার মনে হয় আর কথা বলার সুযোগ আর পাবো না। আমি অনেক সময় আসতেছি, মানে আসবো, আমরা শেষ করবো। ধন্যবাদ। আমি যাবো একটু নিখিল, আমি দুঃখিত নিখিল দাস সহ বাকি সবার কাছে। না শাওন ভাই একটু থাকেন, আমরা শেষ করে দিব। আমরা একটু 10-15 মিনিট শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ শাওন ভাইকে, যে অত্যন্ত বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে দুর্যোগে বেড়িবাঁধের যে দুরবস্থা সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি দায়িত্বশীল ভূমিকা সেখানে নিয়েছেন। করোনা কালেও তার ভূমিকা আসলে প্রশংসিত, কিন্তু বাস্তব হলেও সত্য, শাওন ভাইয়ের মতো যদি সব সংসদ সদস্যরা তাদের এলাকায় এই দায়িত্বটি পালন করতেন তাহলে হয়তো মানুষের দুর্ভোগ অনেক কম হতো। কিন্তু আমরা দেখেছি যে অনেকেই তাদের নির্বাচনী এলাকায় এই সংকটকালে যাননি, এমনকি নির্বাচনী এলাকার মানুষের খোঁজ খবর নেননি, যেটি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঠিক তেমনি ভাবেই তিনি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা আশা করব সেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের মাননীয় সংসদ সদস্যরা এলাকার খোঁজ খবর রাখবেন। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন। একই সঙ্গে মানুষের ভিতরে সচেতনতা তৈরির মাধ্যমে এই করোনাকালীন যে সংকট, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নিখিল দা, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যাবো আমাদের ডক্টর লেলিন চৌধুরী। লেলিন ভাই গেছে। লেলিন ভাই, আমরা দেখি বাংলাদেশে খুব সংক্ষেপে আমরা শেষ করবো অনুষ্ঠানটা, দীর্ঘ সময়। যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যে কোভিড-19 এর মানছেন না, বিশেষ সচেতন না, মাস্ক পরছেন না। আপনি একজন ডাক্তার হিসেবে কি পরামর্শ থাকবে ওনাদের জন্য যারা মানছেন না? ধন্যবাদ। আমরা বাংলাদেশে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, প্রথমত একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, ইউরোপ অথবা আমেরিকার যে ভাইরাসটা আক্রমণ করেছে বাংলাদেশে, ওই ভাইরাস কিন্তু, অথবা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ইত্যাদি ওই ভাইরাস না। ফলে আমাদের মৃত্যুর সংখ্যা কম, এটি আমাদের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকার কারণে না, এটি ভাইরাসের কারণে। এই জন্য আত্মপ্রসাদ যারা আছেন তারা কিন্তু ভুল জায়গায় রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, করোনার বিরুদ্ধে যদি সক্রিয় প্রতিরোধ সঠিকভাবে নেওয়া হতো তাহলে 3 মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আসতো। বাংলাদেশে 6 মাস চলছে, এখনো নিয়ন্ত্রণে আসে নাই। অতএব প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু আত্মপ্রসাদের আমাদের কোনো জায়গা নেই। তৃতীয়ত হচ্ছে যে আমরা এখন কি করব। আমি প্রথমেই বলেছি আমরা একটা অস্পষ্ট জায়গায় রয়েছি। ধরুন করোনা লোক মারা যাচ্ছে, এই যে এখন যে সংখ্যায় মারা যাচ্ছে, যখন প্রতিদিন 4000 শনাক্ত হতো তখনও কিন্তু একই সংখ্যায় মারা যেত। তার মানে মৃত্যুর সংখ্যা দেখে আমরা বলতে পারি যে সংক্রামিত মানুষের সংখ্যা আসলে কমে নাই, টেস্ট কম হওয়ার কারণে এটি কম আমরা পাচ্ছি। এই কারণে আমাদের মধ্যে একটি নিরাপত্তার ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, এটি একটি বিষয়।
ফলে অন্যদিকে হচ্ছে কি, যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা নিয়ন্ত্রণে, তখন মানুষজন তো বুঝে ফেলে যে তাহলে মাস্ক পরার, স্বাস্থ্যবিধি মানার কোনো দরকার নাই। এই জাতীয় অনেকগুলো ভুল মেসেজ, যা লিস্ট করতে গেলে বড় হবে, আমি সেটা করতে যাচ্ছি না। আমি শুধু বলতে যাচ্ছি এখনো সময় আছে। আমাদের কর্তৃপক্ষ যদি স্বাস্থ্যবিধি মানার জন্য, মাস্ক পরার জন্য মানুষজনকে উদ্দীপ্ত করার চেষ্টা করে, একই সাথে আইনি বাধ্যবাধকতা প্রয়োগ করে, তাহলে এই দুইয়ের সমন্বয়ে আমরা স্বাস্থ্যবিধি মানাতে পারবো। অন্যদিকে আমাদের জন্য যেটি এখন ফরজ, সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে কমিউনিটি জরিপ করা। অর্থাৎ করোনা কোন জায়গায় কতটা আছে, ধরন কি, গতি প্রকৃতি কি, যেটা বাংলাদেশে একদমই হয় নাই। তো সেই জায়গাটা জোর দেয়া, টেস্টের সংখ্যা বাড়ানো। তাহলে টেস্টের সংখ্যা বাড়ানো, কমিউনিটি জরিপ করে আমাদের কর্মকৌশলে নতুন করে পরিবর্তন আনা, একইভাবে মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করা এবং আইনি বাধ্যবাধকতার আওতায় আনা, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে অনেকটাই আশঙ্কা মুক্ত হতে পারবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ লিলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাবো আল্লিয়া আপার কাছে। আল্লিয়া আপা, মানে শেষ, মানে আমাদের অনুষ্ঠানটাকে শেষ মুহূর্তে সংক্ষিপ্ত হবে, আপনার কি পরামর্শ থাকবে সরকারের কাছে, কি করা দরকার এই কোভিড-19 এই সময় এসে? এটা ঠিক কথা। রূপকদা, আপনি শুনছেন আমাকে? জি জি জি, শুনতে হ্যাঁ পাচ্ছি। রূপকদা, আপনি সরকারকে পরামর্শ দেওয়ার আগে আমার মনে হয় আপনাকে আজকে বলাটা খুব জরুরি হয়ে পড়েছে যে আপনার প্রোগ্রামে মানে টাইমের একটা লিমিটেশন রাখা দরকার, যে কে কতটা কথা বলবে, এবং আপনার মনে হয় সেইভাবেই ব্রিফটা করা দরকার। কারণ আপনার প্রোগ্রামের যে সময়, তার অর্ধেকের বেশি টাইম খেয়ে নিয়েছেন আমাদের সংসদ শাওন সাহেব। তো যাই হোক, দুঃখিত ওনার আমি। বক্তৃতা আমি না শুনছিলাম, না, আর আমি আমার আল্লিয়া আপা মনে একটু হচ্ছিল বলি, যে আল্লিয়া আপা একটু বলি। আল্লিয়া আপা, ব্যাপারটা হচ্ছে কি, জি, আমরা জি, বিশেষ জি, করে যে বন্যা এবং যে আমাকে আপনার তো কয়েকটা পরিস্থিতি নিয়ে আমপানের প্রশ্ন করা হয়েছে। ফলে আমরা জানি যে দক্ষিণ Anyway, অঞ্চল, শান বিশেষ ভাই, করে খুলনা অঞ্চলে কিন্তু অনেক সমস্যা আছে। আমি আমরা তো আগামীতে আপনাদের খুলনা নিয়ে আচ্ছা, একটা তিনটা যাক, প্রোগ্রাম প্রশ্নের করব। উত্তর তাহলে দিতে হয়েছে। তাহলে তাহলে শাওন ভাইকে সাথে ওই আমি অঞ্চলেরই আরেকজন নেতাকে নিয়ে আসতেন, যিনি হ্যাঁ, ভালো আগাম, বলতে পারতেন। হ্যাঁ। কারণ উনি উনি একাধারে ওনার আগে যিনি এমপি বা মন্ত্রী ছিলেন তাকে উনি দোষারোপ করেছেন। আপনি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ? আমি জি জি জি। দোষারোপ না, তো আমি যেটা হ্যাঁ, বাস্তবতা, নদী ভাঙার আচ্ছা কথা যেহেতু আসছে। শাওন ভাই, আপনি আপনি আপনার সময় আমি কথা বলি না, আপনি অনেক সময় নিয়েছেন, প্লিজ থ্যাংক ইউ। একটু শুনতেন, আমি ধন্য হতাম আর কি। তো যাই হোক, তো শাওন ভাইয়ের বক্তৃতাটা আমি শুনছিলাম, আর আমার কেবলই মনে হচ্ছিল যে উনি নির্বাচন পূর্ব এলাকা ভিত্তিক একটি বক্তৃতা রাখছেন। এনিওয়ে, উনি ওনার বক্তৃতায় উনি মানে একটি উন্নয়নের জোয়ার বয়ে গেছে বাংলাদেশে, এই মর্মে উনি কথা বলছিলেন, এবং উনি সকল ক্রেডিট উনি ওনার সরকার মানে প্রধানকেই দিচ্ছিলেন। তো আপনাকে শুধু আমি একটু কথাই বলতে চাই, এবং উনি বলতেছিলেন যে এই যে সংসদে সাংসদরা কথা বলতে পারেন, বা এই কয়েকজন বিরোধী দলীয় নেতা কর্মীরা যে সংসদে কথা বলতে পারে, তো উনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে গণতন্ত্রের একটা চর্চার জায়গা। তো আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিরোধীদের নিশ্চিহ্ন করার রক্তাক্ত কর্মসূচি পালন করে এসেছে। আর এই 12 বছরের দুঃশাসনে সীমাহীন লুটপাট, টাকা পাচার, ব্যাংক লোপাট, বিচার বহির্ভূত হত্যা, গুম, এগুলি ক্রমাগতই আমরা কিন্তু দেখতে পেয়েছি। আর বেপরোয়া দুর্নীতি আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগের হচ্ছে একটা অলিখিত দলীয় ইস্তেহারের মতো ভাই। তো এখন আমি গণতন্ত্রকে তারা অলরেডি কবরে পাঠিয়েছে, এবং মানে খুব সুন্দরভাবে উনি বললেন যে বাংলাদেশ একটি মানে সুযোগ সুবিধা, এই গণতান্ত্রিক সুযোগ সুবিধা বাংলাদেশের নাগরিকরা ভোগ করছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে কোড অফ সাইলেন্স নীতি অবলম্বন করে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতাকে বহু আগে কবজায় নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠেছে দিনকে দিন এই গভর্নমেন্টটি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কর্মসংস্থানের অভাব, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। বিশেষ করে কোভিডের পরে এই বেকারত্ব আরো বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, সামাজিক অবক্ষয়, এই যে একটু আগে নিখিলদা বোধহয় বলেছেন যে আমাদের এক কি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার এখন কি অবস্থা। আমরা মাত্র কয়দিন আগে দেখলাম দুজন মা এবং তার
মেয়েকে নিয়ে কিভাবে দড়ি বেঁধে একটা ইউপি আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান কিভাবে নির্যাতন করছে। তো সামাজিক অবক্ষয়, নারী শিশু নির্যাতন, ক্রসফায়ার, মনুষ্যত্বহীন, বর্বর হয়ে মানে হয়ে উঠেছে এই সরকার। আর উনি আরো বলেছেন যে করোনার শুরুতে ওনারা অনেক বেশি সচেতন ছিলেন, যার জন্য বিশেষ করে শান ভাই তার এলাকায় হয়তো অনেক সচেতন ছিলেন, যেটা আমার জানার, যেটা আমি জানি না, যে এই জিনিসটা ওনার এলাকার অন্য কাউকে নিয়ে আসলে তিনি ভালো করেই বলতে পারতেন। বাংলাদেশে কিন্তু ফ্রন্ট ফাইটার, করোনার এই কোভিড-19 এর ফ্রন্ট ফাইটার 100 জনের উপরে ডাক্তার মারা গিয়েছে শুধুমাত্র দলীয়। ওনার আমিন সাহেব, যে কি বলে কমিটির উপপ্রচারক সম্পাদক, তার একটি ভুলের কারণে এবং একটি দুর্নীতি, বাংলাদেশে পিপি মাস্ক নকল হওয়ার কারণে আমরা 100 জন ডাক্তারকে আমরা হারাতে, মানে পৃথিবীর ইতিহাসে এটা নাই। ওনারা তো অনেক কিছু করে ফেলেছেন বাংলাদেশে, কিন্তু এইটা পুলিশ মারা গিয়েছেন অনেকজন, আর সাধারণ নেতাকর্মী তো ওনাদের মারা গিয়েছে, আমাদের আরো বেশি মারা গিয়েছে। সেই করোনার মতো জায়গায় উনি অনেক মাস্ক বিতরণ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আমফানের কথা উনি বলেছেন। উনি নিশ্চয়ই সচেতন নাগরিক। ওনার মনে আছে যে আমফানের সাতক্ষীরায় আমাদের জেলার নেতৃবৃন্দকে কিভাবে টান দেওয়ার অপরাধে অপদস্থ করা হয়েছে, আমাদের নারী কর্মী নূরজাহান পারভীন ঝর্ণাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। তো কিছুরই কিন্তু বিচার হয়নি। আর উনি বলছেন যে বিচারের সংস্কৃতি কেবলমাত্র ওনার দলেই আছে, উনি এটা আত্মতৃপ্তি পেতে চেয়েছেন সেইখানে। আমরা শাহেদের কোনো বিচার দেখি নাই, আমরা এর আগে পাপিয়া কোনো বিচার দেখি নাই। বাংলাদেশে কোভিড নিয়ে যতগুলো দুর্নীতি হয়েছে আমরা কিন্তু একটারও সুষ্ঠু বিচার দেখিনি, বরঞ্চ এর আগে সম্রাট, তারপরে আর যারা রয়েছে তারা তো, উনি ব্যক্তিগতভাবে এদেরকে চিনে থাকবেন, উনি ব্যক্তিগতভাবে চিনে থাকবেন যে সেই কাজী আনিসের কথা, উনাদের অফিসে, উনাদের যুবলীগের অফিসে স্রেফ একজন কর্মচারী, 3000 টাকার বেতনের কর্মভুক্ত কর্মচারী, তার কি পরিমাণ টাকা, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সব ক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো বিচার আমরা মানে লক্ষ্য করি নাই। এবং উনারা যখন শাহেদের মতো মানুষ যখন বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করেছিল, কেবল তখন নড়ে চড়ে বসেছিল। কিন্তু এই শাহেদ যখন 2016 সালে 32টা মামলা নিয়ে, প্রতারণার মামলায় যখন মানে একে ধরিয়ে দিন মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছিল, তারপরের থেকে এই পর্যন্ত শাহেদ নির্দ্বিধায় রাষ্ট্রপতি, সরকার প্রধান, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সঙ্গে, সেনা প্রধানের সঙ্গে এমন কেউ নাই যে যার সঙ্গে এই শাহেদ ছবি তুলে নেই। তো উনি যদি বলেন ডিজিটাল যুগে, উনি যেমন বলছেন যে সকল ডিজিটাল যুগের সকল এই যে কথা বলছি, এই যে ডিজিটাল, এই যে টাকা পৌঁছে যাচ্ছে, এগুলো সব হলো বঙ্গবন্ধু দরিদ্র জয়ের অবদান। তাহলে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে সারা বিশ্বে এই ইন্টারনেট পদ্ধতি, আজকে আপনি উগান্ডাতে কথা বলছেন, উগান্ডাতে নিশ্চয়ই সজীব ওয়াজেদ জয় এই মানে উন্নয়ন ঘটাননি। আফ্রিকার মতো উগান্ডা কতটা পিছিয়ে আছে পৃথিবীতে, আপনি দেখবেন যে দেশ হিসেবে তারা কোন জায়গায় রয়েছে, সেই সব দেশেও এই সুবিধাগুলো পাচ্ছে। তো এইটা সজীব ওয়াজেদ আফ্রিকার মতো জায়গা তো পাচ্ছে, এটা আসলে দহিত্রের কোনো কৃতিত্ব আমরা বলে মনে করি না। যাই হোক, এখন উনি বলেছেন যে মাননীয় মানে প্রধান মন্ত্রী অনেক কিছু উন্নয়ন করেছেন, কিন্তু আমরা তো জানি যে সকল উন্নয়ন কেবল কসমেটিক্স উন্নয়ন এবং ওনার দলের নেতা কর্মীদের অর্থনৈতিক উন্নয়ন। নত যেন পররাষ্ট্র নীতির কারণে আমরা ফেলানির লাশকে ঝুলে থাকতে দেখেছি। অতি সম্প্রতি চীনের সঙ্গে ভারতের যখন কিছুটা মানে মনোমালিন্য শুরু হলো, তখন আপনি দেখে থাকবেন যে কেউ একজন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে জামাই বউয়ের সম্পর্ক হচ্ছে ভারতের সাথে আমাদের। আর সেই সময়ে আপনি আরো দেখে থাকবেন যে এই সুবাদে চীনকে কিছু করতে পারছে না বলে, যেমন হাজবেন্ডরা গড় গোবিন্দ হাজবেন্ডরা বাইরে গন্ডগোল করে এসে ঘরে বউকে পিঠে, ঠিক তেমনি ভাবে ভারত বাংলাদেশে মাত্র কয়দিনে কতগুলা বর্ডার কিলিং হয়েছিল। বাংলাদেশ কিন্তু একেবারে নিশ্চুপ ছিল, মানে নত যেন
ইয়েটা পালন করছে সেটা কিন্তু বারবার প্রতিমান হয়েছে। আমরা আমাদের বন্দরের ব্যবস্থা সুব্যবস্থা ভারতের জন্য মাল খালাসের ব্যবস্থা যেভাবে ভারতের জন্য উন্নত করেছিলাম, আমরা আমাদের করিডোরকে যেভাবে ভারতকে দিয়ে দিয়েছি, আমরা আমাদের ভিতর দিয়ে ট্রানজিটের নামে যে যে ন্যাক্কারজনক অবস্থা ভারতের জন্য করে দিয়েছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই কথাটি বারংবার বলেছেন যে আর দেওয়ার কিছু বাকি নেই। তার মানে দাঁড়ালো যে আমরা পররাষ্ট্র নীতিতে শুধু দেওয়ার সংস্কৃতিতে আছি। এবং সংসদ, আপনি বলেছেন যে সংসদে কথা বলতে পারে, কারো মাইক বন্ধ করে দেওয়া হয় না এই সরকারের। আবার এই সংসদটি গঠিত হয়েছিল, এই সরকার কিন্তু গঠিত হয়েছিল কিন্তু বিনা ভোটে, কারণ রাতের সরকার, আমরা বলি মিডনাইট সরকার। এই সরকারটি কোনো গণতান্ত্রিক সরকার নাই। বহু আগে এই সরকার তার গণতান্ত্রিক মানে চরিত্রকে হারিয়ে ফেলেছে। এটা আপনি দেখবেন যে সেই ৭১ থেকে ৭৫ যে বাকশাল গঠন করেছিলেন, আজকের এই বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাকশালে পরিণত হয়েছে। আজকেও কিন্তু সেই ৭১ থেকে ৭৫ অবতারণা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে। গণতন্ত্রের চর্চা নাই বললেই চলে। সংসদ বয়কটের যে সংস্কৃতি, এটা কিন্তু সর্বপ্রথম আওয়ামী লীগ এনেছিল বাংলাদেশে। আর মন্ত্রীদের অযোগ্যতার প্রশ্নে যে কথা বলেছে আপনি, এটা বাহবা পেতে চেয়েছেন শাওন ভাই, আমি অত্যন্ত লজ্জিত। যেই সংসদে আপনি ছিলেন সেই সংসদে যখন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কথা বলা হয় আর আপনি ফিল করেন যে এটা গণতান্ত্রিক, তখন সত্যি আপনার মেধা সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা পাল্টে যায়। কারণ আপনি বলেন যে প্রাইম মিনিস্টার বলাটা এটাই গণতন্ত্র, বলাটা গণতন্ত্র নয়। আমি বলতে চাই যে পদক্ষেপটা কি নিয়েছে। যদি সংসদীয় নেতা বসে কথা শুন, আলিয়াপা আমরা মানে আজকে অনুষ্ঠানটা শেষের পর্যায়ে, আলিয়াপা আমরা আজকে ওই আমি রূপকদা, আপনি কিন্তু আমাকে সময় দেন না, আমি শেষ করছি। আমি কোনো বাদানুবাদিতে যাচ্ছি না, আমি শুধু ওনার প্রশ্নের উত্তরটা অতি পোলাইটলি দিচ্ছি। এই সরকার কি উচিত ছিল না এই অথর্ব অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য বলা? আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোন মন্ত্রীর ক্ষমতা নাই যে তিনি পদত্যাগ করে। এত এত অভিযোগ থাকার পরেও আমরা জানি যে উনি এখনো উনার ছেলে যে দুর্নীতি করেছে স্বাস্থ্য বিভাগে। আমি বলতে চাই না, আমি অত্যন্ত মানে দুঃখের সঙ্গে বলছি যে প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর ছেলে যেভাবে সারা পৃথিবীতে বিবিসিতে তার ঠিক তেমনিভাবে এই সরকারের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে এত এত অভিযোগ থাকার পরে যা প্রাইম মিনিস্টার নিজে জানেন, নিজে শুনেছেন সেই সংসদ, তিনি যদি সেই ব্যবস্থাটা নিতেন তাহলে আজকে আমার কোনো কথা থাকতো না। তিনি কিন্তু সেই পদক্ষেপটি নেন নাই। সুতরাং আমরা তো বলেছি যে কিভাবে আপনি বলবেন যে এই সরকারটি জনমানুষের সরকার। আসলে এই সরকারটি মানুষের ভোটে নির্বাচিত হয়নি বলে এই সরকার মানুষকে মোটেই পাত্তা দেয় না। তার জীবন থাকুক না থাকুক, সে কষ্টে থাকুক, এটা নিয়ে তার কোনো ভাবনা নেই। বরং পুলিশি রাষ্ট্র, তিনি ব্যস্ত এখন অন্যান্য জায়গায়, প্রশাসন নিয়ে অন্যান্য জায়গায়। যতটা তিনি মানবিক ততটা মানবিক নয় বাংলাদেশের মানুষের প্রতি। কারণ বাংলাদেশের মানুষের প্রতি ভোট রাতে হয়েছে। আপনার মনে থাকবার কথায় যে বঙ্গবন্ধুর হত্যার পরে যে আপনারা সব সময় একটি কথা বলে আসেন যে আপনি 15ই আগস্টের কথা বলে শুরু করেছেন। 15ই আগস্টের মতো দুঃখজনক কাহিনী সত্যি আমরাও এটাকে সাপোর্ট করি না এবং কোনোদিন করবো না। আপনার জানা উচিত যে ইন্ডিমিনিটি বিলটা এনেছিল কিন্তু সেই সরকার মানে বঙ্গবন্ধু সরকারের সেই সময়কার মাইন মন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। তিনি কিন্তু তখন এই ইন্ডিমিনিটি আইন অধ্যাদেশটি রচয়িতা। সুতরাং আপনারা যেভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবেই অভিযুক্ত করেন না কেন, আসলে অঙ্গুলিটি আপনাদের দিকেই যায়। সুতরাং আমি আবারও বলবো যে আপনি যে বক্তৃতা দিয়েছেন তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে এটা কেবলমাত্র আপনার এই বক্তৃতাটা নির্বাচন পূর্ব একটি ধন্যবাদ আলিফা। বললেন আমি কিন্তু সেইভাবে নিতে পারছি না। যদি নিয়ন্ত্রণ করতেন, যদি শতবার্ষিকী পালনের নামে দেশে এই ভাইরাসকে না ঢুকাতেন,
তাহলে কিন্তু আজকে এই এত কথার অবতারণা হতো না। আজকে দুজনই, একজন ডাক্তার এখানে ক্রমাগত প্রতিদিনই তিনি ধারাভাষ্য মতো বলে যান, কারণ না বললে তো হয় না। রূপচাঁদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিনি একজন ডাক্তার রাখেন, এটাকে আমি সত্যি সাধুবাদ জানাতে চাই। এবং একজন সাংবাদিকও রাখেন, তিনি এই প্রেক্ষাপট নিয়ে, কোভিডের প্রেক্ষাপট নিয়ে আমাদের দুজনের তর্ক বিতর্কের মাঝে ব্যাপক আলোচনা করেন, বরং তাদের আলোচনাটাই বাংলাদেশের জনগণের সপক্ষে যায় অনেক সময়। ধন্যবাদ আলিয়াপা, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। ব্যাপারে সচেতন জি জি, থাকবেন এবং ধন্যবাদ আপনি বলে দিবেন প্রোগ্রাম শুরুর ধন্যবাদ আগে জানাচ্ছি। যে সময়টা কে কেমন পাবে, তাহলে আলিয়াপা, আমাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুবিধা হয়, কারণ আমাদেরও দর্শকরা থাকে, তারা জানতে চায় যে আমরা কি বলছি। আলিয়াপা, আমি যাবো একটু আমাদের মাননীয় সংসদ সদস্য রবি চৌধুরী শাওন ভাইকে। শাওন ভাই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ বক্তব্য, অনেক প্রশ্ন রেখেছেন আমাদের আলিয়াপা। আমি কোনো প্রশ্নই রাখিনি, ধন্যবাদ। কেবল ওনার কথার উত্তর দিয়েছি মাত্র। ধন্যবাদ। আসলেই আমি সময়টা তুলনামূলক একটু বেশি নিয়েছিলাম, অনেক কিন্তু বেশি নিয়েছেন। কিন্তু দুইবারের সময় কম আলিয়াপা, অসুবিধা নেই। আলিয়াপারে খুশি করে দেবে শাওন ভাই, এবার কম বলে আলিয়াপারে খুশি করে দেবে। আলিয়াপা এবার আমাকে খুশি দুইবারের করার সময় ব্যাপার নিয়ে, নাই। আপনার শাওন দুইবারের ভাই, সময়, আচ্ছা শাওন ভাই, আপনি আপনার দুইবারের শুনেন। সময় কি আমার একবারের সময় হয়েছে? না, সেটা হয় একটু নাই আমি শাওন জানতে ভাই। চাই। না, ও আমি দুইবার দেখেছি মিলেও এখানে। হয় নাই? না, আপনি আচ্ছা, প্রায় আপনি 40 মিনিট বক্তৃতা করেছেন। না, প্রশ্নই ওঠে না। 40 মিনিট আমি আমি বলি। দেখেছি, আমি আমি দেখেছি আপনি এখানে। দেখেন। আচ্ছা, আর টাইমিংটা আমি আর পরে শাওন আপনার ভাই, সাথে শাওন ভাই, টেলিফোনে আপনার সেরে নিব। এলাকার ব্যাপক দর্শক আপনার প্রতি খুশি আছে, কারণ আপনি এলাকা নিয়েই বলেছেন। আমি তো এলাকা নিয়েই আছি। আমার কমিটমেন্ট আমার লালমোহন তজিবুদ্দিনের মানুষকে নিয়ে। আমি বললাম, আপনি তো কেন্দ্রীয় নেতা, আপনি কেন্দ্রীয় জাতীয়বাদী দলের হলো তো সৎ রান সমাজ কল্যাণ সম্পাদক, আমি হলাম লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তা আমি হলাম তৃণমূলের নেতা, আমি তো এখন তৃণমূল নিয়েই আছি। অর্থাৎ আমার লালমোহন তজিবুদ্দিনের 5 লক্ষ মানুষকে নিয়ে আমার আমিও জীবন। তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু আপনি জানেন আমি হ্যাঁ, একটা কলেজের ভিপিও আমি ছিলাম। জানি আপনার ইতিহাস আমি জানি না। আপনি যখন তৃণমূলে, আমিও তৃণমূলের নেতা, তখন রাজধানী ঢাকায় করছি, এখন লালমোহন তজিবুদ্দিনে। এই রাজধানী থেকে আমার নির্বাচনী এলাকায় আমি এখন এসে কাজ করতেছি। যাই হোক, আপনার সময় আর নিব না, কারণ কালকে সকালে আমাদের ভোলায় এই যে বেরি, বললাম যেটা, যে এই টেকসই বেরি নির্মাণের জন্য আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় আসবেন। আমার ভোর 7টা, 7:30টায় আবার যেতে হবে ভোলায় তাকে রিসিভ করে তাকে নিয়ে আবার আমার এই বেরির পারে আমরা সারাদিন কালকে এখানেই থাকবো। যাই হোক, আমি কথা খুব অল্প ভাবেই, যেহেতু আমি সময় আগে বেশি নিয়ে গেছি, আমি আসলেই আজকের প্রবাস দর্পণ সহ সবাই, আজকে যারা আলোচক বৃন্দ, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু কথা হলো যে, বিষয়টা তো আমাকে তো 3 জনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসলে আমি একটু, আমাকে সময় বেশি নিতে হয়েছিল। যাই হোক, আমি আর ওই বিষয়ে গেলাম না। এখন যে বিষয়টা হলো যে, করোনা পরিস্থিতি আমরা এই শেষ সময় কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো, আমরা কিভাবে আমাদের দেশকে ভালো রাখতে পারবো, আমাদের নিজের দেশের স্বার্থ সংশ্লিষ্ট রেখে আন্তর্জাতিক কূটনৈতিক এবং আমরা মনে করি যেটা আমাদের পররাষ্ট্র নীতি কে সামনে রেখেই আমাদের এই যেন আন্তর্জাতিক ভ্যাকসিন, যে গ্লোবাল কোনো পলিটিক্সের মধ্যে যেন আমরা না জড়িয়ে পড়ি, এ বিষয়ে অবশ্যই সরকার সচেতন থাকবে। আর ওই বিষয়গুলোতে আমি আজকে আর বক্তব্য দিলাম না। যেটা ইন্ডিমিউনিটি অ্যাক্ট সম্পর্কে যদি আমি আবার উত্তর দিতে যাই, আবার আলিয়াপার সাথে আমার বিতর্ক বাড়বে, আমি আর বাড়াতে চাই না। বলতে আমি পারেন, শুধু একটি কথাই বলবো, না আপনি যে আপনি বিষয়টা বলছেন, বলেন। এই ইতিহাস বলতে গেলে আফটার 75 টু ধরেন যে একদম 96 বিফোর 15ই ফেব্রুয়ারি নির্বাচন, কর্নেল ফারুক সাহেব যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে মানে বাংলা জাতীয় সংসদের বিরোধী দলের আসনে, নেতার আসনে বসানোর যে প্রক্রিয়া, এগুলোর মধ্যে অনেক ইতিহাস বিকৃতি, যুদ্ধপরাধীদের যেটা পুনর্বাসন, 71-এর যে পরাজিত শক্তিকে আবার পুনর্বাসিত করার জন্য গোলাম আজমদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া, এগুলো কিন্তু খন্দকার মোস্তাক সরকাররা করেনি। ইন্ডিমিউনিটি অ্যাক্ট বহাল রাখা এবং পরবর্তীতে যুদ্ধপরাধীদের মনোরঞ্জন ধর, এটার
রচয়িতা বলেন আপনার বলেন ভাবা উচিত রচয়িতা যিনি এটা রচয়িতা এটা যিনি এটা যিনি বঙ্গবন্ধু তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং বলেছিলেন যে ভাই আপনি যা বলবেন তাই। শুনেন বঙ্গবন্ধুর রক্তের আলিয়াপা রক্ত আলিয়াপা পাড়িয়ে আলিয়াপা রক্তকে পা দিয়ে আলিয়াপা দলে এই 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 আসেন আসেন মনোরঞ্জন ধর জিয়াউর রহমান কিন্তু সাহেবও কিন্তু লাশ ফেলে রেখে বাকশালে নাম লেখানোর এইটা আপনারা বলেন কিন্তু দেখাতে পারেন আপনারা না। আমরা চ্যালেঞ্জ 100 করলাম বার এটা দেখানো নিয়ে, পারবো। চ্যালেঞ্জ আপনি করি আপনি এটা ভালো নিয়ে। করে জেনে নিয়েন তারপরে শুনেন জিয়াউর রহমান লাশকে সাহেব হ্যাঁ পাড়িয়ে রেখে শাম ভাই যদি একটু শুনতেন, লাশকে পাড়িয়ে আপনি পাড়িয়ে তো বলছেন আপনার রেখে সময় আমি বলছি কথা আপনি আমাকে খন্দকার যদি সুযোগ মোশতাকের দেন আপনি খন্দকার মোশতাকের আমি এই প্রসঙ্গে মন্ত্রিসভায় যেতে চাইনি আমি বলে আলিয়াপা আমি ফেললেন এই তো, প্রসঙ্গে আপনি যেতে তো বলে চাইনি ফেললেন। না আপনি খন্দকার অনুমতি মোশতাকের দিচ্ছেন ওই আপনি মন্ত্রিসভায় বললেন যে বলেন আমি ওই ইন্ডিমিনিটি অ্যাক্ট মনোরঞ্জন নিয়ে ধর আবারও আলিয়াপা আইনমন্ত্রী। আলিয়াপা আমরা আমি বুঝতে ইন্ডিমিনিটি অ্যাক্ট নিয়ে করেন। আমি ইন্ডিমিনিটি অ্যাক্ট নিয়ে আমি কথা বলতে চাই নাই আপনি বলছেন যে বলেন আপনি আমাকে বলার জন্য যখন অনুরোধ করছেন তখন আমি কিন্তু এটার বিষয়টা উঠাইছি নাহলে আমি ইন্ডিমিনিটি অ্যাক্ট বা আফটার 75 কারণ আমি জানি আমাদের আপনি ভুল বলবেন, সেটা আমি তৎকালীন সেক্টর কমান্ডার আমাদের মানে জেনারেল জিয়া সাহেব যিনি আপনাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে তার অ্যাক্টিভিটিসটা আমি কিন্তু আনতে চাইনি আপনি বলছেন বিধায় শুধু আমি যে শুধু ইন্ডিমিনিটি অ্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ না ইতিহাস বিকৃতি আমরা যা দেখেছি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে বিভ্রান্ত করা আপনার মুক্তিযুদ্ধের যে বিরোধী চিহ্নিত রাজাকার গোলাম আজম নিজামীদের গাড়িতে পতাকা দেওয়া এগুলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে সামরিক জান্তাদের বুটের তলায় পিষ্ট হতে আমরা দেখেছি আপনি এরশাদ বিরোধী আন্দোলন যেভাবে আমরা একসাথে সেদিন সর্বদলীয় ছাত্র ঐক্য আমি রমনা থানা ছাত্র দলের ছাত্র ঐক্যের তখন আমি কনভেনার আহ্বায়ক ছিলাম আপনারা তখন সারা বাংলাদেশের ছাত্র দল এবং ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন আমরা একসাথে কিন্তু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সংগ্রাম আন্দোলন করেছিলাম যাই হোক তারপরে 91-এ আপনারা যখন ক্ষমতায় আসলেন আমরা দেখেছি যে আবার ঠিক একই ধারা যেই সামরিক জান্তাদের বুটে পিষ্ট হয়ে এদেশের গণতন্ত্র ভোটের অধিকার ভাতের অধিকার পুনরুদ্ধারে নূর হোসেনরা রক্ত দিয়েছিল সেই রক্ত আবার যেন বিফলে যেতে থাকলো আবার দেখলাম যে সেই স্বাধীনতা বিরোধীদের আবার উত্থান এই দেশে জঙ্গি উত্থান রাজনীতি সেই 92 পর থেকে শুরু হয়েছে এখন সময় নেই আমি আর ওই বিষয় আর আপা গিয়ে আরেকদিন আপনার সাথে আমি কথা বলবো পতাকা টতাকার বিষয়ে কোনো উত্তর নেই আপা কিন্তু এখন যে বিষয়গুলো আছে করোনায় চলে যাই আমি করোনায় চলে গেলাম এখন আমাদের এখনকার যেই ভ্যাকসিন আমরা করোনা পরিস্থিতি আমরা বিশেষ করে আমরা ভোলাবাসী কতটা কৃতজ্ঞ উনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা দিব না সব অর্জন তাকে আমরা দিব না কেন যিনি আমার দক্ষিণ বাংলার 6 কোটি মানুষকে এই পদ্মা সেতু স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ভোলা বরিশাল ব্রিজের আমি তো আমার কনস্টিটিউশন আমাদের এই দ্বীপ জেলা ভোলা স্বার্থ নিয়ে আমি ব্যতিব্যস্ত যার কারণে আমি কিন্তু ভোলা বরিশাল ব্রিজের আমরা স্বপ্ন দেখছিলাম আমরা এই দ্বীপ জেলা ভোলায় যেখানে একটা বিচ্ছিন্ন জেলা সেখানে আমাদের আগে একটা কিট নমুনা সংগ্রহ করে সেটা বরিশাল কিংবা ঢাকায় পাঠাতো সেটা আস্তে আস্তে আমাদের সময় লেগে যেত 8-10 দিন এর মধ্যে কোভিড-19 যারা পজিটিভ তারা কিন্তু মানে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে চলে যেত চিকিৎসার সুযোগ থাকতো না যেহেতু এখান থেকে সড়ক পথে যাওয়ার সুযোগ নেই 8 ঘন্টা 9 ঘন্টা লাগে রাজধানীতে আমাদের সড়ক পথে এই ফেরি টেরি পার হয়ে ঢাকায় যেতে আমরা খুব ঝুঁকির মধ্যে ছিলাম আতঙ্কের মধ্যে ছিলাম করোনা নিয়ে তার মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যখন আমাদের সাথে কথা বলে জনপ্রতিনিধিদের সাথে আমরা কিন্তু সেই এবং ডিসি বিভাগীয় কমিশনার তাদের উপস্থিতিতে আমরা তার কাছে আমরা শুধু একটা জিনিস চেয়েছিলাম যে একটি আরটিপিসিআর ল্যাব আমাদের দ্বীপ জেলা ভোলা স্থাপন করা হোক মাননীয় প্রধানমন্ত্রী ভোলাবাসীকে এই দাবিটা গুরুত্ব দিয়ে 1 মাসের মধ্যে আমাদের সেখানে আরটিপিসিআর ল্যাব স্থাপন করে দিয়েছেন এখন আমরা রাজধানীর চেয়েও আমরা মানুষের চেয়ে আমরা তাড়াতাড়ি রিপোর্ট পাই আমি আজকে এটা পাঠাবো কালকে
মধ্যে 24 ঘন্টার মধ্যে আমাদের করোনা পজিটিভ না নেগেটিভ আমরা কিন্তু জানতে পারি। অর্থাৎ ভোলার 25 লক্ষ মানুষ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই করোনা দুর্যোগে যেই সাপোর্টটা, বিশেষ করে নমুনা সংগ্রহ করে এই যে আর্টিফিশিয়াল ল্যাবে আমরা পাঠালে 24 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পাচ্ছি, এটার জন্য মানে 25 লক্ষ মানুষ কৃতজ্ঞ আজকে মাননীয় প্রধানমন্ত্রী। তার সাথে আমি যেহেতু জনপ্রতিনিধি, 5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি, আমার 5 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এইসব কারণেই আমরা মধ্য মেঘনায় 12 কিলোমিটার মেঘনার নিচে দিয়ে আমরা সাবমেরিনেট করে আমরা কিন্তু বিদ্যুৎ দিচ্ছি, আমরা সেখানে সাব স্টেশন বসাচ্ছি। 27,000 চরের সবচেয়ে অবহেলিত মানুষ আজকে বিদ্যুৎ সুবিধায় আওতাভুক্ত হচ্ছে। তো এগুলো আমাদের স্বপ্ন না, এই স্বপ্ন 100 বছর পরের স্বপ্ন ছিল, এগুলো তো আমরা অতীতে পাই নাই। তো এই কথাগুলো বললে আর্লি আবার কষ্ট লাগে। তো এইটা হলো যে আমরা ভালো, যেটা ভালো তো বলবোই। আমার উন্নয়নের কথা, এলাকার মানুষের যে উন্নয়নগুলো করছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, যে সুযোগ সুবিধাগুলো আমার এই চরাঞ্চলের উন্নয়ন বঞ্চিত সমাজের সবচেয়ে পশ্চাৎপদ এই এই এলাকার মানুষরা যে সকল সুবিধাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে পেয়েছে, এগুলো আমাদের বলতে হবে। না বললে তো আমাদের কৃতজ্ঞতা যদি একজন যে উপকার করবে তার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি, স্বয়ং মহান রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না, সৃষ্টিকর্তা তাদেরকে পছন্দ করে না, এটা সবাই আমরা অবগত আছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ভালো আমরা যা পেয়েছি সেগুলো আমরা বলবো। 12 বছর আপনারাও ছিলেন, কিন্তু আপনারা একটানা না থাকেন কিন্তু ছিলেন ম্যান্ডেট নিয়ে। আমরাও আসি, আপনারা না আসলে আমরা কি করবো? 14 সালে আপনারা ভোট বর্জন করলেন, আমরা কি করব বলেন? আমরা তো চাইছিলাম আপনাদেরকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে। এবং আমি কিন্তু 2014 আমি ভোট করছি। 18তে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি 18 সালে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার নির্বাচন এলাকায় দিনের বেলা প্রকাশ্যে মানুষ, এলাকার নারী পুরুষ, আমার এলাকার 5 লক্ষ মানুষ শুনতে পাচ্ছে। কেউ কমেন্টস করুক, আমার ইয়েতে দেখুক যে আমার এলাকায় ভোট, আমি রাতের অন্ধকারে ভোট হয় নাই। অন্য এলাকা সম্পর্কে আমার ধারণা নেই, আপনার কথা, কিন্তু আমি আমার নির্বাচন এলাকায় যেহেতু দিনের বেলা নারী পুরুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, আমাদের ভোটের স্লোগান ছিল এটা। এবং 14 সালেও আমি বিনা ভোটে এমপি হই নাই, এবং 18 সালেও এই আমার যে ভোট, সেই ভোট কিন্তু আমি ভোট করেছি এবং ভোটাররা ভোট কেন্দ্রে ছিল। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, কোথায় রাতে ভোট হয়েছে আমার জানা নেই। আমার অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে অতিথিদেরকে, এবং আগামীকাল অনুষ্ঠান আমাদের বাংলা সময় রাত 9টা, এই বিষয়ে বিকাল 4টা দেখার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।